আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন, অনেকেই জয়েন করে ফেলছো, অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা। তো তোমরা যারা যারা আজকে ক্লাসটা করতেছো আশা করি তারা অনেকেই চান্স পাইছো, আবার অনেকে এমনও আছো যে যে কোনো মূল্যে হোক জিএসটিটাতে চান্স পেতেই হবে। তো এই পরিস্থিতিতে দুইটা কথা বলে তারপরে আমরা ক্লাসটা শুরু করতে চাই। প্রথমত, এখন একটু খারাপ লাগবে, খুবই স্বাভাবিক, কারণ সবগুলো ইউনিভার্সিটির রেজাল্টগুলো চলে আসতেছে। তোমার চারপাশে বন্ধু বান্ধব যারা ছিল এই গ্রুপে যারা ক্লাস করতো, এক একজনের চান্স পাওয়ার খবর শুনলে স্বাভাবিক তোমার চান্স না হলে এটা, পাশাপাশি তো তোমরা একই বয়সী, অনেক খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। তবে এখন ভুল হবে যদি তুমি এখনই চিন্তা করে দাও যে আর কিছু হবে না তোমার দ্বারা, কারণ যখন যে পরীক্ষার রেজাল্ট দেয় তোমরা তো অলরেডি খেয়াল করে দেখছো, মনে হয় বাংলাদেশে বুঝি ওই ভর্তি পরীক্ষাটাই একমাত্র ভর্তি পরীক্ষা, অন্য কোনো ভর্তি পরীক্ষার কোনো নামগন্ধ নাই। এরকমই কিন্তু ঘটতেছে, তাই না? যখন যেটা রেজাল্ট দিবে তখন সবাই সেটা নিয়ে মাতামাতি করবে। কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা বলো বা সিটের পরিমাণ কিন্তু কম না, অনেকগুলো সিট আছে। বিশেষ করে জিএসটির কথা যদি বলি, জিএসটিতে কিন্তু সিট অনেক, মানে সামনে যতগুলো ইউনিভার্সিটি তোমার জন্য আছে এগুলোতে কিন্তু যদি কেউ একটু রেগুলারিটি মেনটেন করে পড়ে তার চান্স হবেই। মানে এমন হওয়ার কথা না যে সে রেগুলার ছিল এবং তার চান্স হয়নি, এরকম হয় না কখনো, একটা না একটাতে হবেই ইনশাল্লাহ। তো হয়তো তোমরা এই যে এই ঈদটা অনেক কঠিন যাবে, বাকি বন্ধুরা অনেক সেলিব্রেট করবে, কিন্তু তোমরা একটু ধৈর্য রাখো। আর কয়েকটা দিন পরে যখন তোমাদেরও চান্স হয়ে যাবে তোমরাও সেইখানে সামিল হইতে পারবা। আর তোমাদের জন্যই কিন্তু আমরা সেলিব্রেশন প্রোগ্রামটা একটু দেরিতে করতেছি। সেলিব্রেশন প্রোগ্রামটা আমাদের প্রাথমিকভাবে ছিল এপ্রিলে করা, তো আমরা হোপফুলি এটা মেয়ের দিকে যে করব, জাস্ট একটা কারণে, সেটা হচ্ছে তোমরাও যেন সেখানে অংশ নিতে পারো। আর এটা খুবই পরিমাণে সম্ভব, আমরা যেই ক্লাসগুলো করাইছি এবং এখন যেই প্র্যাকটিসগুলো করতেছো এই দুইটার সাথে জাস্ট মডেল টেস্ট সংখ্যা বাড়াবা। মানে পড়াশোনার পরিমাণ কিন্তু আমি বলবো না যে আর বাড়ানোর কিছু আছে। যদি আমাদের ক্লাসগুলো কমপ্লিট করে থাকো, এখনের প্র্যাকটিসগুলো করে থাকো, তাহলে কিন্তু পড়াশোনার পরিমাণ বাড়ানোর কিছু নেই, জাস্ট মডেল টেস্টটা বাড়াইতে পারো। মডেল টেস্ট বাকিরা একটা করে দিলে দৈনিক তুমি দুইটা করে দিবা। অ্যান্ড টু মাচ পসিবল দুইটা করে দেওয়া, লাইক প্রতিদিন ঘুমের থেকে উঠে মডেল টেস্টটা দেওয়াটা আমি সবচেয়ে বেশি প্রেফার করবো। মানে ঘুমের থেকে উঠে প্রথম কাজই, হ্যাঁ, দাঁত মাজা, তারপরে হচ্ছে হাত মুখ ধোয়ার পরে প্রথম কাজই হচ্ছে তোমার কি মডেল টেস্ট দেওয়া। অ্যান্ড এখন যেহেতু রমজানের সময়, তো রাতের দিকেও একটা মডেল টেস্ট দিবা, অর্থাৎ ক্লাস না থাকলে ক্লাস রাতের যে টাইমটা পাও সেখানেও একটা মডেল টেস্ট দিবা। তো এইরকম মডেল টেস্টগুলো দিতে থাকলে তুমি অ্যাকচুয়ালি কি অভ্যাস হয়ে যাবে। আর জিএসটি এক্সামের জন্য স্পেশালি যদি বলি, জিএসটি এক্সামে ফিজিক্স অংশ বা এগুলাতে কিন্তু সময় খুব কম পাওয়া যায়, খুবই ছোট ফন্টে লেখাটা আসে, দেখতে খুবই ক্রিটিক্যাল, এবং সময়ও খুব কম পাওয়া যায়। মানে এখানে ভুলের জায়গা যদি বলি, লেখাগুলো যেহেতু খুব পিচ্ছি পিচ্ছি করে প্রিন্ট করে, আমি জানি না কেন, বাট খুব পিচ্ছি পিচ্ছি করে যখন প্রিন্ট করে তখন মানে ধরো 8 লেখছে না 0 লেখছে, মানে চোখে ঘোলাটে দেখবা এবং অনেক ক্ষেত্রেই একটা একটা ভুল রিড করবা, ভুল রিড করে হয়তো ম্যাথ করবা, পরে দেখবা আরে এটা তো এটা দেওয়া ছিল না। তো ওই টাইমটা কিন্তু খুবই প্রেশাস একটা টাইম। আর জিএসটি এক্সামে আমি সবসময়ই দেখছি যে স্টুডেন্টস আসলে অনেক মানে দিয়েই আসতে পারে না, মানে পরীক্ষার লাস্টের 1/3 দিয়েই আসতে পারে না, দেখতেই পারে না প্রশ্ন কি ছিল, মানে টাইম শেষ হয়ে যায় আগে। সো টাইমটাই সবচেয়ে বড় শত্রু যেটা তোমার মোকাবেলা করতে হবে। আর এটার মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা না, এটার মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস করা। আর যেই প্রবলেমগুলো একটু বেশি কঠিন মনে হবে বা একটু সময় সাপেক্ষ মনে হবে, ওইগুলো স্কিপ করতে পারতে হবে, ঠিক আছে? এই স্কিপ করতে না পারার কারণে জিএসটিতে চান্স হবে না অনেকের। জাস্ট স্কিপ করতে না পারার কারণে সে হয়তো একটা প্রবলেম সামনে পাইছে, ওইটা নিয়েই সে অনেকক্ষণ সময় কাটাইছে, এইটার এইটার জন্য সে এই সমস্যাগুলোর সম্মুখীন হবে। আচ্ছা, সাউন্ড প্রবলেম অনেকে বলতেছো, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা, যাদের আটকে যাচ্ছে মনে হচ্ছে তোমরা দয়া করে একটু ফেসবুকে যেয়ে দেখবা। ফেসবুকে যেয়ে দেখলেও মোটামুটি একই রকমই দেখতে পাবো। ফেসবুকে ঠিক আছে অনিপ? আচ্ছা, এটা সমস্যা হয় ওয়েব অ্যাপে যদি একাধারে, যেমন আজকে অনেকজন মাসাল্লাহ অ্যাটেন্ডেন্স 170 জন, সো অনেকজন অ্যাটেন্ডেন্স থাকলে সাউন্ড আগে পরে হয়। তো যাক, যাদের একটু সমস্যা হচ্ছে তারা ফেসবুকেও ক্লাসটা হচ্ছে, ফেসবুকে কিন্তু আমার আইডি থেকে হচ্ছে না, অনিভ নামে একটা আইডি সেটা থেকে হচ্ছে, আমি জানি না আমার ফেসবুকটা সামহাও লগ ইন হচ্ছে না আজকে কোনোভাবে এই অফিসের সাইটটাতে, বাট আমি ফেসবুকেও লাইভে আছি। তো যেটা বলতেছিলাম,
সময়টা ইম্পর্টেন্ট জিনিস আর স্কিপ করতে পারাটা ইম্পর্টেন্ট জিনিস। ফিজিক্সে স্পেশালি এই জায়গাটাতে বেশি জোর দিবা। একটা প্রবলেম দেখেই বুঝতে হবে এই প্রবলেমটা কি বেশি বড়, বা এই প্রবলেমটা করতে কি আমি কনফিউজড, বা এটা হইতেও পারে নাও হইতে পারে, ওইটাকে স্কিপ করতে পারতে হবে, পরেরটাতে চলে যেতে হবে। ডেফিনেটলি জিএসটিতে এমন অনেক প্রশ্ন থাকবে যেগুলো তুমি পারো বাট দিয়ে আসতে পারবে না। তো সহজগুলা তুমি যেন শনাক্ত করতে পারো, এটা ইম্পর্টেন্ট। আর জিএসটিতে মার্কস বেশি লাগে না চান্স পাইতে, মানে তোমার এমন না যে 80% মার্কস লাগবে, 70% মার্কস লাগবে। 60% মার্কস পাইলেও তুমি আরামসে চান্স পাচ্ছ, অ্যান্ড ভালোভাবে চান্স পাচ্ছ আর কি। 60% মার্কস তুমি টার্গেট করলেও হবে। পরীক্ষার দিন সকালবেলা প্রেশার নিবা না যে তোমার 100টা দাগাইতে হবে, 80টা দাগাইতে হবে, এরকম প্রেশার নেই। তুমি 60% দাগাবা, এরকম প্রেশারে তুমি পারফর্ম করবা অ্যান্ড অ্যাকুরেটলি করে যাবা, দেখবা ইনশাল্লাহ চান্স হয়ে গেছে। তো চলো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসটা কোন কোন চ্যাপ্টার করবো? ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আসবে জিএসটিতে। আমরা এমনভাবে করব, ধরো জিএসটি পরীক্ষা দিচ্ছে, মানে আজকে আমাদের পরীক্ষা হিসাবে প্রবলেমগুলো যেই গতিতে করতাম তোমরা খাতায় সেই গতিতে করবা। আমি খুবই খুশি হব আমার আগে যদি তোমরা প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারো। সো তোমাদের টার্গেট হবে ভাইয়ার আগে সলভ করে ফেলা, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম স্টার্ট করতেছি আমাদের আজকের ভেক্টর দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা ধূপধাপ করব, তাড়াতাড়ি করব, আমাদের সময়টাকে আমরা কতটুকু ব্যবহার করতে পারি সেটাই আজকের ক্লাসে দেখার বিষয়। আচ্ছা, বলছে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, মান সমান এবং একই দিকে একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে কি ভেক্টর? এটা সদৃশ ভেক্টর। এইগুলো কিন্তু মুখস্থ টাইপের জিনিস, ফাস্ট দিয়ে সামনে চলে যেতে হবে, জ্ঞানমূলক জিনিসগুলোতে টাইম নেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে দুইটি ভেক্টর কত কোণে ক্রিয়াশীল হলে সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়। তো লব্ধির ক্ষেত্রে দুইটা জিনিস, আর ম্যাক্স কি ছিল? আর ম্যাক্স ছিল পি প্লাস কিউ, তাই না? আর মিন কি ছিল? পি ডিফারেন্স কিউ, মানে পি মাইনাস কিউ আর কি। এটা কখন হয়? এটা কখন হয় যখন আলফা 0 ডিগ্রি হয়, মানে মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি। এটা কখন হয়? আলফা যখন 180 ডিগ্রি। আমার এখানে সর্বনিম্ন বলছে, তাহলে আমি 180 দেখাবো। ওকে, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। ফাইন, খুবই ফাস্ট হচ্ছে, এইটাই চাই। মানে তোমাদের আমাদের সাথে ক্লাসগুলো করার উদ্দেশ্য হচ্ছে ফাস্ট করে ফেলা, আমারটা দেখা না। আজকের ক্লাস দেখার ক্লাস না, আজকের ক্লাসটা হচ্ছে করার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, আমরা একটু আগেই একটা জিনিস লিখছিলাম, আর মিনিমামে বিয়োগ আছে, আর ম্যাক্সিমামে তো বিয়োগ নাই। আমার তো বিয়োগ লাগবে, শূন্য বানাইতে হবে তো আফটার অল। তো শূন্য বানাইতে হলে বিয়োগেরটা লাগবে, অর্থাৎ পি মাইনাস কিউ। ধরো আমি মাইনাসই ধরলাম, ডিফারেন্স না ধরে। হ্যাঁ, তো কখন এটা হইতো ভাইয়া? 180 ডিগ্রি কোণে দুইটা ভেক্টর ক্রিয়া করলে এটা হইতো। তাহলে দুইটা ভেক্টরের মানই যদি সমান হইতো, একটা পি হইতো আরেকটাও পি হইতো, তাহলে পি মাইনাস পি ইজ ইকুয়াল টু 0 হইতো। তার মানে এটা কখন সম্ভব? যখন বিয়োগ যাবে তখনই 0 হওয়া সম্ভব, যোগ গেলে তো 0 হওয়া সম্ভব না। অন্যগুলো তো যোগ বা বৃদ্ধি পাবে, রাইট? সো আমার এটাও কি 180 ডিগ্রি, মানে দুইটা সমান ভেক্টর অপোজিট দিকে কাজ করতেছে, তখনই কি হবে? শূন্য হইতে পারবে। এর পরের প্রশ্নটাতে আসি, একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান মানের ভেক্টর, ঠিক আছে? অন্য কালার দিই। তো দুইটি সমান মানের ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হলে, মানে আলফা জানতে চাইছে, তা এদের লব্ধির মান যে কোনো ভেক্টরের সমান হবে। মানে আমার এখানে ঘটনাটা হইলো, পি যদি একটা ভেক্টর হয়, কিউ যদি আরেকটা ভেক্টর হয়, আর যদি লব্ধি ভেক্টর হয়, তিনটাই সমান। এটাই তো দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রুট ওভার, বা এভাবে লেখো, এটা লিখলে বেটার। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি? পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2pq cos আলফা। সবাই এই সূত্রটা জানি। আমরা জাস্ট এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেবো, যে ভ্যালুগুলো শিখছি সেই ভ্যালুগুলো লিখে ফেলবো। মানে দেওয়া আছে যে ভ্যালুগুলো। তাহলে পি স্কোয়ার আরেক জায়গায় দেখলাম, এটাও পি স্কোয়ার, এটাও পি স্কোয়ার, আর এখানে পি পি কিউ তো পি, রাইট? তাহলে 2p স্কোয়ার, আর এটা কি আছে? cos আলফা আছে, থাকবে। আচ্ছা, এখন আমার এই পাশে পি স্কোয়ার থাকলো, এই পাশে কি আসছে? 2p স্কোয়ার কমন নাও, 2p স্কোয়ার 1 প্লাস cos আলফা আমরা বলতে পারি। তাহলে পি স্কোয়ার যদি কাটাকাটি চলে যায়, তাহলে একবারে লিখে ফেলো ভাইয়া, cos আলফাটা এক পাশে করলে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে 2 এ পাশে গেলে হাফ হইতো, হ্যাঁ 2 এ পাশে গেলে হাফ হইতো, তারপরে 1 যদি বিয়োগ যায় তাহলে হাফ মাইনাস 1, তার মানে মাইনাস হাফ থাকবে। মাইনাস হাফ থাকলে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? cos ইনভার্স মাইনাস হাফ। এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। cos আলফা ইজ ইকুয়াল টু হাফ হইলে আলফা কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে এটা একদম মুখস্থ টাইপের হয়ে যাওয়া উচিত, কিন্তু এই প্রবলেমগুলো করতে করতে এগুলো আসবে।
এমন না যে এগুলা ভাইয়া আসবে কিনা, এগুলো আসবে, আর এগুলো আসলে একদম ফাস্ট দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুটি বলের লব্ধির মান 40 নিউটন, ঠিক আছে, আমার কাছে আর দেওয়া আছে। বল দুইটির মধ্যে ছোট বলটার মান, ছোট বলটা আমি পি ধরলাম, 30 নিউটন, যা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে মানে এটা কিসের কোণ দেওয়া আছে বলো? এটা থিটার কোণ দেওয়া আছে। এটা কিন্তু লব্ধির সাথে একটা ভেক্টরের কোণ, তাই না? এটা থিটা 90 ডিগ্রি। বড় বলটার মান কত? বড় বলটাকে আমি ধরো কিউ বল ধরলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা ট্যান থিটার একটা সূত্র শিখছিলাম, শিখছিলাম। সূত্রটা কি ছিল? যদি পি এর সাথে কোণ হয়, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, তাই না? পি এর সাথে কোণ হলে পি কে নিচে রাখবো, এখানে কিউ কজ আলফা, এখানে কিউ সাইন আলফা। সূত্র কিন্তু ঠোঁটের আগায় থাকবে, ঠিক আছে? ট্যান থিটা, থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, এই ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রির মানই আসলে কে? ট্যান 90 ডিগ্রি মানে ইনফিনিটি না, মানে 1/0। 1/0 যদি হয় আর আরই যদি গুণন করো, গুণন করলে আসবে এই পাশে পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু, এটা পাশে এটা 0 হয়ে যাবে, রাইট? তো তুমি এখান থেকে কজ আলফাটাকে এক পাশে করে ফেলো। তোমার আলটিমেট টার্গেট কি? কিউ বের করা, তাই না? এখান থেকে তো কিউ বাইর করতে পারবো না চাইলেও, কারণ কজ আলফা একটা আননোন হিসেবে আছে। তাহলে তুমি কজ আলফাটাকে এক পাশে করলে মাইনাস পি বাই কিউ এরকম কিছু আসে, ভালো কথা। এবার লব্ধির মান দেওয়া আছে, তাহলে লব্ধির সূত্রটাও কাজে লাগানো যেতে পারে। তো লব্ধির সূত্রটাতে যদি যাই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2পি কিউ, এগুলা কিন্তু শর্টকাটেও করে ফেলা যায়, শর্টকাটটাও দেখাই দিব একটু পরে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আর স্কোয়ারের জায়গায় আমি বসাই দিব, আচ্ছা আর স্কোয়ারটার জায়গায় ভ্যালু বসাই দাও, ভ্যালু কত? আচ্ছা একটু পরে ভ্যালু বসাই, আগে ওগুলোর মান বসাই দাও। পি স্কোয়ার আছে, পি স্কোয়ার থাকলো, কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার থাকলো, 2পি কিউ আছে থাকলো, কজ আলফাটার বদলে আমরা কজ আলফার মান অলরেডি বের করছি, মাইনাস পি বাই কিউ, এই মাইনাস পি বাই কিউ বসাই দিব। তাহলে কিউ কিউ চলে গেলে মাইনাস পি স্কোয়ার থাকবে। এটা কিন্তু অনেকে, এই যে এখন যে লাইনটা লিখতেছি, এটা কিন্তু অনেকে সূত্র হিসেবে মুখস্থ রাখে, অনেকে সূত্র হিসেবে মুখস্থ রাখে। আমি জানি না তোমরা মুখস্থ রাখি না, আমি মুখস্থ রাখছিলাম এটা, ঠিক আছে? এটা কখন? যখন পি এর সাথে আর ভেক্টরটা লম্বভাবে থাকবে, মানে লব্ধিটা পি ভেক্টরের সাথে লম্বভাবে থাকবে, তখন এই সূত্রটা ডিরেক্ট লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে 2পি স্কোয়ার হইতো, পি স্কোয়ার থেকে 2পি স্কোয়ার বিয়োগ গেলে মাইনাস পি স্কোয়ার থাকছে। যাক, আমার এখন ভ্যালু বসায় কাজ। আর এর ভ্যালু কত? 40 স্কোয়ার। কিউ এর ভ্যালু আমি বের করতে চাই, কিউ স্কোয়ার থাকবে। পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু হচ্ছে 30 স্কোয়ার। তাহলে আমি এখন এইখান থেকে কিউ স্কোয়ার বের করে ফেলতে পারবো কিনা? বের করে ফেলতে পারবো। 40 স্কোয়ার, হ্যাঁ, বিয়োগ 30 স্কোয়ার, 40 স্কোয়ার বিয়োগ 30 স্কোয়ারে কত আসবে? 1600 বিয়োগ 900, রাইট? 1600 বিয়োগ 900 এরকম কিছু আসে কিনা দেখো তো, তোমাদের কমেন্টগুলো দেখি। কত আসে তোমাদের থেকে বলো। আচ্ছা, সাউন্ড প্রবলেম এত বলতেছো কেন? সাউন্ড প্রবলেম এত বলতেছো কেন? 1600 যোগ 900 2500 আসবে, রাইট? তো 2500 যদি আসে, মানে ওপাশে গেলে তো যোগ হবে, তো 2500, তার মানে কিউ ইজ ইকুয়াল টু কত? 50, রুট করে দিলে 50 নিউটন। সাউন্ড কিন্তু আমার এখানে ঠিক আছে, হ্যাঁ? তোমাদের যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে, কাইন্ডলি ভাইয়া তোমরা ফেসবুকে যে ক্লাসটা অ্যাটেন্ড করবা, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল, আমরা এটা পারবো। এর পরেরটাতে চলে যাই, হ্যাঁ? আচ্ছা, এইটাতে আসি। 10 একক মানের একটা ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে ভাগ করা হয়েছে। তার মানে এইটা হচ্ছে একটা ভেক্টর 10, এটাকে দুইটা ভাগে আমরা ভাগ করছি, দুইটা ভাগ ধরে নিলাম, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, লম্ব উপাংশ, রাইট? লম্ব কথাটা আছে। লম্ব কথাটা থাকলে একটা জিনিস সত্য, ধরো এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি এস হয়, তাহলে জিনিসটা হচ্ছে, বা এটা যদি আর হয়, জিনিসটা হচ্ছে এরকম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। মানে ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইভাবে লেখা যায় যদি লম্ব উপাংশ হয়। দুইটা উপাংশ যদি কি হয়? লম্ব উপাংশ হয়। আমার এখানে লম্ব উপাংশ, তাহলে আমার কিন্তু এখানে কাজ কিন্তু সিম্পল হয়ে গেছে। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালুটা হচ্ছে মেইন ভেক্টরটা যার উপাংশ আমরা করছি, তাহলে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু কত? একটার মান ধরো পি, মানে 8 স্কোয়ার। কিউ এর ভ্যালু আমার বের করতে হবে, তো কিউ স্কোয়ার আমি বের করব। তাহলে কত আসতেছে? কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 বিয়োগ 64, মানে 36 আসবে। 100 বিয়োগ 64, 64 দিয়ে 36, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত আসবে? 6 আসবে। তাহলে 6 ইউনিট, মানে সি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসগুলোও করে ফেলতে পারবো। এরপরে চলে যাই এটাতে। আচ্ছা, এইটা দেখো কি বলছে। বলছে একটি
লন রোলার টানা ও ঠেলার জন্য 30 ডিগ্রি কোণে টানতেছি ঠেলতেছি, এই ক্ষেত্রে 19.6 নিউটন বল প্রয়োগ করা লাগছে। মানে ধরো দুইটা ঘটনা এখানে কিন্তু, হ্যাঁ, এটা একটা লন রোলার, একবার হচ্ছে তুমি কি করতেছো, ঠেলতেছো, আর এই লন রোলারটাকে আরেকবার কি করতেছো, টানতেছো। এইগুলো চিত্র কিন্তু একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যখন তুমি ঠেলতেছো তখন বল দুইটা কিভাবে আছে, এরকম ভাবে আছে, তাই না? একটাকে তুমি হচ্ছে বলের মান যদি হয় কত, এফ, তাহলে এফ কস থিটা, এফ সাইন থিটা, এটা হচ্ছে থিটা, হ্যাঁ। আর এই ক্ষেত্রে টানতেছো যখন, তখন উপাংশ দুইটা আসবে এরকম, একটা আসবে ডানে, এটা হচ্ছে এফ কস থিটা, আরেকটা আসবে কি এফ সাইন থিটা। আমার এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রটা যেটা, এই ক্ষেত্রে কার্যত বা প্রকৃত আপাত ওজন কত, মানে এই লন রোলার তুমি যে টানতেছো ঠেলতেছো, ঠেলার ক্ষেত্রে প্রকৃত ওজন কত, তার নিজস্ব ওজন যেটা, সেটা আসবে প্লাস একটা কি হবে, এফ কস থিটা আসবে, রাইট? আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে আপাত ওজনটা কত, তার প্রকৃত ওজন যেটা, সেটা আসবে মাইনাস, কারণ এটা অপোজিট দিকে, ওজন তো নিচের দিকে কাজ করছে, তাই না? ওজন কিন্তু বোথ সাইডই নিচের দিকে কাজ করছে, তো মাইনাস যাবে কি, উল্টা দিকে আছে যেহেতু, মাইনাস এফ সাইন থিটা যাবে। এখন আমার এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, মানে এইটা থেকে তুমি এটা বিয়োগ দিবা, এই দুইটা যদি বিয়োগ দাও, এটা থেকে যদি এটা বিয়োগ দাও, বিয়োগ দিলে তোমার পার্থক্য কত, পার্থক্য হইল 2f sin থিটা, 2f, সরি cos থিটা লিখছি কেন, 2f sin থিটা না? পার্থক্য যদি লেখো, পার্থক্যটা কি, 2f sin থিটা, দুইটাই লম্ব উপাংশ। বেসিক্যালি আমার তো এটাই জানতে চাইছে, তাই না? টানা ও ঠেলার ক্ষেত্রে যেই আপাত ওজনটা হয়, সেই আপাত ওজন গুলার পার্থক্য, মানে এইটা বিয়োগ এটা যখন দিবা, ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি, 2f sin থিটা চলে আসবে। তো তুমি বেসিক্যালি 2f sin থিটাই হিসাব করবা, তাহলে 2 ইন্টু এফ এর ভ্যালু দেওয়া আছে 19.6 ইন্টু সাইন থিটা, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে ভাইয়া 30, সাইন 30 এর মান কত আমরা জানি হাফ, রাইট? তো জিনিসটা এরকম আর কি, 2 ইন্টু 19.6 ইন্টু হাফ, তাহলে 2 আর হাফ কাটাকাটি গেলে 19.6 থাকবে কেবল, তো 19.6 এটার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? অনেকে শুধু এফ সাইন থিটাকে চিন্তা করে না ভাইয়া, তোমার টানার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে এফ সাইন থিটা বল অতিরিক্ত, আবার টানার ক্ষেত্রে এফ সাইন থিটা বল ঘাটতি, মানে কম আছে, তাহলে এই ক্ষেত্রে এটা বাড়ছে, এই ক্ষেত্রে এটা কমছে, মানে ডিফারেন্স যদি চিন্তা করো, এইটা বিয়োগ এইটা যদি করো, তাহলে কিন্তু 2f সাইন থিটা আসবে, 2f সাইন থিটা হিসাব করে আসছে আমার 19.6। ঠিক আছে, আচ্ছা, এরপরে এইটাতে চলে যাই, এটা একটা সুন্দর জিনিস, কি বলছে এখানে, বলছে এক্স ওয়াই সমতলে একটা ভেক্টর দেওয়া আছে, ত্রিমাত্রিক ভেক্টর, এই ভেক্টরটার দৈর্ঘ্য কত জানতে চাইছে। তো আমরা এক্স ওয়াই সমতলে পাইছি বিধায় আমি শুধু এক্স এবং ওয়াই এই দুইটা টার্ম নিব। যদি আমার এক্স জেড বলতো তাহলে এক্স আর জেড নিতাম, ওয়াই জেড বলতো তাহলে ওয়াই আর জেড নিতাম। সো আমি শুধু এই দুইটাকে নিব, এই দুইটাকে নিয়ে কি করব, এই দুইটার মান, ভেক্টরের মান নরমালি যেমন বের করি, কি করি, রুট ওভার দিয়ে, তাই না? সবারটা নিব না, শুধু যেই অক্ষগুলোর কথা বলছে সেই অক্ষগুলো, তাহলে রুট ওভার 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, মানে 100 আসবে, 100 মানে 10 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10 হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, এরপরে চলে যাই সামনের দিকে। এখানে কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, বলছে বি বরাবর এর অভিক্ষেপ বা অংশক নির্ণয় করা। কার অভিক্ষেপ বের করতে বলছে, এর। তো এর অভিক্ষেপের সূত্র কি, এ cos থিটা, যার অভিক্ষেপ বের করতে হয় তার cos থিটা নিতে হয়, মানে সে তার মান এবং cos থিটা। আচ্ছা, আমার এখানে যদি ভেক্টর রূপে দেওয়া আছে, তাহলে আমরা ডট গুণন একটা সূত্র শিখছি না, শিখছি এ ডট বি সূত্র, সবাই শিখছি, রাইট? এ ডট বি এর সূত্রটা কি, এ বি cos থিটা। তো আমি বেসিক্যালি এ cos থিটা অংশটা বের করব, বিটাকে যদি ওপাশে পাঠাই দিই, মানে এই বিটাকে এপাশে পাঠাই দিলে জিনিসটা কি আসবে, এ ডট বি, দেন বি এর মান। ঠিক আছে, আমরা বেসিক্যালি এইটাই বের করা টার্গেট ছিল, কিন্তু এটা যেহেতু সরাসরি দেওয়া নাই, ভেক্টর রূপে দেওয়া আছে, এটা বের করা ওয়াই, সো আমরা এইটা বের করা যে কথা, এটা বের করা আগে, তো এইটা বের করব। তো এটা মানে কি, ডট গুণন, ডট গুণন করব যখন, তাহলে কি 1 ইন্টু 6, তাহলে 6 একে 6, মাইনাস 4 ইন্টু মাইনাস 3, তার মানে প্লাস 12, মাইনাসে মাইনাসে প্লাস, 5 ইন্টু 2, তার মানে 10, কেমন গেল? এবার সেই বি এর মান, বি এর মানটা একটু আলাদাভাবে বের করে ফেলি। বি এর মান কত আসতো ভাইয়া, 6 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 36, 9 45, 45 আর 4 49, মানে রুট ওভার 49, রুট ওভার 49 মানে 7, তার মানে এটা আসবে 7। তাহলে দেখো দেখি কত আসে, 6 12 18, 28 আর 7, 28 ভাগ 7, দ্যাট মিনস আসবে 4, 4 7 28।
তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 4 আসবে। ঠিক আছে, সি নাম্বার। ওকে ফাইন, এটা আমরা করে ফেলতে পারবো। এরপরে আসি সামনের দিকে, কি বলছে, বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। তাহলে এটা হচ্ছে বৃষ্টির ফোঁটার বেগ, ভি আর, রেইন ভেলোসিটি। একজন লোক বৃষ্টির মধ্যে পৃথিবীর সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে হাঁটছে। তাহলে আমি আইকে ফেলি, এটা হচ্ছে লোকটা, ধরো লোকের বেগটা কি ভিএম, ম্যান ভেলোসিটি। আর এর বৃষ্টি নর্মালি কিছু না বললে সবসময় খাড়া নিচের দিকেই পড়বে, খাড়া নিচের দিক, দ্যাট মিনস ভি আর। কেমন? আচ্ছা, তো এইটা দিয়ে তোমাকে বলছে লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে। যার সাপেক্ষে বের করতে বলে ভাইয়া, যার বেগ বের করতে বলে সেটার সামনে রাখবা, যার সাপেক্ষে বের করতে বলে সেটার পরে রাখবা। ভি আর এম বের করতে বলছে, তার মানে বেসিক্যালি তোমার কাছে ভি আর ভেক্টর বিয়োগ ভি এম ভেক্টর, হ্যাঁ, এই মানটা বের করতে বলছে, বুঝছো? এই মানটা তোমাকে বের করতে বলছে। তো এই মানটা যদি বের করতে বলে, এই মানটা বের করার জন্য আমি কি করব, ভি আর ভেক্টর থাকুক, এখানে প্লাস দিয়ে মাইনাস ভি এম ভেক্টর বললে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, সমস্যা নাই, তাই না? আচ্ছা, আমি এটা কি বোঝাচ্ছি জানো, এটা হচ্ছে ভি আর ভেক্টরটা এবং মাইনাস ভি এম ভেক্টরটা, এই দুটো যোগ হবে মানে লব্ধি হবে, এই দুটো যোগ হবে মানে লব্ধি। আমরা তো ভি এম ভেক্টরটা আঁকছি, কিন্তু মাইনাস ভি এম ভেক্টরটা আঁকিনি। আঁকে দিই, এটার সমান এবং অপোজিট মাইনাস ভি এম ভেক্টর। তার মানে আমার বেসিক্যালি এই হলুদ আর এই লাল, এই দুইটা ভেক্টরের লব্ধি লাগবে। আমার বেসিক্যালি কি করা লাগবে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা লব্ধি লাগবে না, যোগ লাগবে। তার মানে আমি এইটা বের করবো আর কি, এইটা আমার বের করার টার্গেট। হ্যাঁ, সো আমরা এইটার মান কি সেম হবে না, এইটার মান যা এটার মান সেম হবে, তাহলে মাইনাস ভি এম ভেক্টরের মানও কত, এটার মানও অ্যাকচুয়ালি কি 3, আর ভি আর ভেক্টর, সরি, ভি আর ভেক্টরের মান কত 3 মাইনাস ভি এম ভেক্টরের মানের সমান 4। তাহলে আমার কাজ কিন্তু সহজ হয়ে গেছে। এখন এটা কিসের সূত্রের মতন চিন্তা করবো, ওই যে আর এর সূত্র, আর ইকুয়াল টু পড়ছি না, রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা। আলফাটা কোনটা, এইটা। আলফাটা কোনটা, এটা, যেটা কিনা কত 90 ডিগ্রি, যেটা কিনা কত 90 ডিগ্রি। তো আমি এটাই করব, চলো করি এই দুইটার লব্ধি। তাহলে ভি আর ভেক্টরের মান, ভি আর ভেক্টরের মান হচ্ছে 3 স্কোয়ার যোগ ভি এম ভেক্টরের মান, ভি এম ভেক্টরের মান হচ্ছে 4 স্কোয়ার যোগ 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু তাদের মধ্যবর্তী কোণ, এই যে এইটা আর এটার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90, cos 90। তাহলে cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তাহলে রুট ওভার 9 যোগ 16 রুট 25 থাকবে, রুট 25, দ্যাট মিনস 5 আসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5। এটাকে অন্য কালার দিয়ে দিই, এটার অ্যান্সার হচ্ছে 5। ওকে, ঠিক আছে, 5 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। তো আমি সবসময় এই বৃষ্টি ম্যাথগুলো যখন আসতো এরকম আইকে নিতাম, আইকে নিলে ভুল যাওয়ার চান্স থাকে না। ঠিক আছে, একটু মান এদিক সেদিক হইলে তোমার কিন্তু পরে প্যাচ লাগে যেত। ধরো একটু কোণ, যেমন এখানে 90 ডিগ্রি না হয় একটু বাঁকা করেও দিতে পারতো, তো আইকে নিলে আর কোনো প্যাচ নাই। তো এটা যদি একটু এরকম করেও থাকতো বৃষ্টিতে, কোনো সমস্যা আছে? আমরা তখন এই কোণটা যা হসতো সেটাই বসে, বুঝছো? আমার তাহলে এইটা আর এইটার লব্ধি বের করছি, দুইটাকে আঁকছি, দুইটার লব্ধি। পি আর কিউ ভেক্টরের লব্ধি বের করতে পারো না, যেমনি বের করতে তেমনি। আমি কিন্তু বিয়োগ করি নাই, আমি কিন্তু যোগ করছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি, এখানে এটা কি বলছে, বলছে সুরমা নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, স্রোতের বেগ ইউ দেওয়া আছে, এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে অর্থাৎ ভি দেওয়া আছে নৌকা চালাতে সক্ষম, নদীর প্রস্থ দেওয়া আছে ডি দেওয়া আছে, স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে, মানে এটা হচ্ছে চালানোর বেগ হচ্ছে আলফা দিয়ে প্রকাশ করি, পৌঁছানোর বেগ হচ্ছে থিটা দিয়ে প্রকাশ করি। তো আলফা আমার কাছে জানতে চাইছে, চালালে সে 12 মিনিটে টাইম দেওয়া আছে নদীর অপর পারে নির্দিষ্ট ঘাটে পৌঁছাইতে পারে। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম থিওরি ক্লাসে, অপূর্ব দাদা সুন্দর করে তোমাদের পড়াইছে, পারাপারে প্রয়োজনীয় সময়, পড়ছো ফর্মুলাটা? পারাপারে প্রয়োজনীয় সময়, জেনারেল ফর্মুলাটা, হ্যাঁ, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কি ছিল, ডি বাই ভি সাইন আলফা, এরকম একটা ফর্মুলা পড়ছিল। তো ভিটা কি, সাঁতারুর বেগ বা নৌকার বেগ। তো আমরা এই ফর্মুলাটার মধ্যে দেখো কি পাচ্ছি কি পাচ্ছি না। আমরা এই ফর্মুলার মধ্যে টি পাচ্ছি, টি এর ভ্যালু কত 12 মিনিট, মানে 12 × 60 দিলাম, হ্যাঁ। এরপরে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 0.5। ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে আমার 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ারটাকে একটু সাইডে হিসাব করে নিই। 5 কিলোমিটার পার আওয়ার, তো 5 × 1000 ডিভাইড বাই কত 3600। ঠিক আছে, তাহলে 0 0 0 0 কাটাকাটি, তাহলে এখানে থাকবে 50, আরেকটু কাটাকাটি করা যায়, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 5,
তাই না? তাহলে 25/18 এরকম কিছু থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে থাকলো 25/18 ইন্টু সাইন আলফা। আমার এই সাইন আলফাটাই বের করবো আর কি, বাকি সব কিছু কাটাকাটি যাবে সামহাও। আমি সব ভগ্নাংশে নিয়ে আসতেছি, ভগ্নাংশে নিয়ে আসলে সুবিধা হবে। হ্যাঁ, 0.5কে আমরা কি বলতে পারি? 0.5কে আমরা হাফ বলতে পারি, রাইট? 1/2 বললাম। আচ্ছা, এখন এটাকে একটু সাজায় গুছায় লিখলে সুন্দর লাগবে। হ্যাঁ, আমার এখানে কি করা যায়? এটা 12 × 60 আছে, থাকুক। এটা হাফ আছে, এটা 18/25 হয়ে যাবে। আর এইটা সাইন আলফা আছে, সাইন আলফা থাকবে। এখন তুমি কাটাকাটি করতে পারো, দেখো কোনটা কোনটা কাটাকাটি যায়। 2 আর এটা কাটাকাটি, কোন কালার দিই, 2 আর এটা কাটাকাটি করলে 9 আসে। হ্যাঁ, তো 9 যদি আসে, এটা আর কি কি করা যায় এখানে? 25, 18/25 ঠিকই তো আছে। 5 কিলোমিটার/আওয়ার, 5 × 1000 ডিভাইড বাই 3600, 25/18। ওকে, ঠিক আছে নাকি কোনো জায়গায় ভুল করছি? দেখো তো, এরর এরর আছে নাকি কোনো? 60। ওকে, 9 আর এটা কাটাকাটি করি, 9 আর 60 যদি কাটাকাটি করি তাহলে 3 থাকবে এখানে, আর এখানে ধরো 3 দিয়ে কাটাকাটি করলাম, 20 থাকবে। তারপর এই 3 আর 12 যদি কাটাকাটি করি, 4 থাকবে, 4 20 80। একটু মনে হয় ভুল গেছে ভাইয়া, দেখো তো ভাইয়ার কোথায় ভুল গেছে। 12 × 60, 0.5 তো হাফই দিছি। ও আচ্ছা, সরি 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 সরি, ভুল তো এর জন্যই গেছে। আমি এখানে 1000 দিই নাই তো। আহা, বলবা না। আমার তো এখানে 0.5 মিটার না ভাইয়া, 0.5 তো কিলোমিটারে ছিল, এর জন্যই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, আরেকবার লিখি, কোনো সমস্যা নাই। 12 × 60 আছে, এখানে থাকুক। 12 × 60, এ পাশে কি আছে? 0.5 কিলোমিটার, তো তাহলে 0.5 কিলোমিটার মানে হাফ ইন্টু 1000 আসতে হবে। তো 1000 ভি এর ভ্যালুটা আমি একদম আস্তা ভ্যালুটাই লিখি। হ্যাঁ, আস্তা ভ্যালুটা মিনস 5 × 1000 ডিভাইডেড বাই 36, ঠিক আছে? আর এইখানে সাইন আলফা আছে, সাইন আলফা থাকুক। তাহলে 1000 1000 কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, 1000 1000 কাটাকাটি করে ফেলি। এ পাশে এখন লিখি 12 × 60, আর এ পাশে আছে হচ্ছে হাফ ইন্টু 3600 উপরে উঠাই দিলাম, ডিভাইড বাই 5, ঠিক আছে? ইন্টু 1/sin আলফা। সাইন আলফা নিচে, সাইন আলফা উপরে না, এর জন্য মিলতেছিল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি 60 আর 3600 কাটাকাটি করলে এখানে একটা 60 থাকবে, 60 আর এটা একটা 12 থাকবে, এই 12 আর এই 12 কাটাকাটি করলে চলে যাবে। তাহলে আলটিমেটলি এখানে কিছু নাই, এখানে হাফ ইন্টু 1/sin আলফা, তার মানে সাইন আলফা ইজ ইকুয়াল টু হাফ আসতেছে, তাই না? সাইন আলফাটা এই পাশে নিয়ে আসলা, আর ডান পাশে হাফ ছিল, হাফ থেকে যাবে। সাইন আলফা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত? সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ, দ্যাট মিন্স 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? সি নাম্বার। ওকে, ক্লিয়ার? তো এই জিনিসগুলো সাবধান, আমার মতন ভুল করা যাবে না যে 0.5 কিলোমিটার ভাইয়া মিটার বসায় বুঝে করে ফেলছিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই সামনের দিকে। এইটা দেখো কি বলছে, এটা একটু থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে এইগুলা ম্যাথ, এইগুলো ফাস্টার দিতে হবে, এইগুলো যেগুলো আসবে ক্যালকুলেশন ছাড়া। একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিচের কোন রাশি নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? আচ্ছা, তো আমার ধরো এটা cos থিটা, আরেকটা উপাংশ উপরের দিকে, উপরের উপাংশটা তেমন কাজ নাই, এটা জাস্ট ওয়েটটা একটু কমায় আর কিছু না। এই এফ cos থিটা, এটাই কিন্তু নৌকাটাকে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি লগি কর্তৃক প্রযুক্ত বলের অনুভূমিক বল নেই, হবে? হবে না তো। আমার যদি আমি এদিকে ধাক্কা দিই, আমি কি পেছনের দিকে যাব না, আমি সামনের দিকে যাব। তার মানে এটা ধাক্কাটার কারণে আমি সামনের দিকে আগাচ্ছি। ধাক্কা মিন্স প্রতিক্রিয়া, তার মানে আমার এটা ডি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এইগুলা সাবধান, আমি জানি অনেকেই এইটার অ্যান্সার সিও দাগায় ফেলবে পরীক্ষা, মেন পরীক্ষায় সিও দাগায় ফেলবে। সো সাবধান, চিন্তা করতে হবে। আমি যদি ধাক্কা দিই, ধাক্কার কারণে যে অনুভূমিক বলটা আসবে, এই যে ধাক্কার কারণে যে অনুভূমিকটা, এটা তো আসতো এইদিকে ভাইয়া। ধাক্কার কারণে ধাক্কাটা দিছো তুমি এইখানে, তো এটার অনুভূমিকটা আসতো এইখানে, তো এটার কারণে কি সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে? তো এইটা কারণে আসলে সামনে যাচ্ছে না, বরং এটা থেকে প্রতিক্রিয়া যেটা আসতেছে সেটার কারণে সামনে যাচ্ছে। ওকে, ফাইন। এরপরে এটাতে আসি, এটা খুব সহজ একটা প্রবলেম। কি বলছে এখানে? যদি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর হয়, তবে এ ডট বি কত? এটা একদম সহজ, এগুলো আসলে খুশিতে খুশিতে দিয়ে দিবা। 6 2 12, -3 + 2 তার মানে -6, 2 1 2 1 2, তাহলে আলটিমেটলি আসতেছে 12 - 6 মানে 6 8 আসবে, রাইট? সো 8 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার?
সো এটা খুবই সহজ, এগুলো নিয়ে সময় নষ্ট করার মানে নেই। এরপর আসে এম এর মান কত হলে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এরা পরস্পর লম্ব হবে। তো এম এর মান কত হলে পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এরা পরস্পর লম্ব হবে। তাহলে আমরা যদি এটা লিখি পি ভেক্টর, লেখা লাগবে না, আমার লম্ব হওয়ার শর্ত কি? পি আর কিউ লম্ব হবে কখন? লম্ব হবে যখন তাদের ডট গুণন 0, রাইট? এই জিনিসগুলো কিন্তু একদম ঠোঁটের আগে থাকতে হবে, এগুলো ইনস্ট্যান্ট দেখা মাত্রই মনে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পি আর কিউ এর ডট গুণন কত? 4 8 32 আর এম ইন্টু 4, তাহলে মাইনাস 4m, ঠিক আছে? সো আই ক্যাপ জে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ, ঠিক আছে নিছো, ইজ ইকুয়াল টু 0। ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এম ইজ ইকুয়াল টু কত আসবে? ও পাশে চলে গেল 32/4, দ্যাট মিনস 8 আসবে। এটার অ্যান্সারও কি 8। দেখো তো অ্যান্সার মিলছে কিনা, 8 আসছে। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই সামনেটাতে। এখানে কি বলছে? এখানে বলছে যে একটা ভেক্টর দেওয়া আছে বি আর একটা ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? সমান্তরালের শর্ত কি? এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল হবে, শর্ত কি? শর্ত হইল তাদের ক্রস গুণফলের মান 0 ভেক্টর আসবে, রাইট? এটা হচ্ছে শর্ত। বাট এইভাবে কি করব? এইভাবে করলে কি অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হইলো এটা, শর্টকাটগুলোকে আমি রেড কালার দিয়ে লিখতেছি আজকের ক্লাস জুড়ে, ঠিক আছে? শর্টকাটটা হইলো এটা, কোনো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল শর্ত কি? ax বাই bx ইজ ইকুয়াল টু ay বাই by ইজ ইকুয়াল টু কি? az বাই bz। অর্থাৎ সহগগুলা যেগুলো আছে সেই সহগগুলার রেশিও সমান আসবে। তো এই সহগগুলার রেশিও সমান আসবে, এটা হচ্ছে শর্টকাট, সমান্তরালের শর্টকাট। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, কিছু শর্টকাট লাগবেই। আচ্ছা, ax বাই bx, তাহলে সহগগুলা কত কত ভাইয়া? এটার সহগ হচ্ছে 1, এটার সহগ হচ্ছে m, তাহলে 1/m। b এর সহগ লিখলেই হবে, b এর সহগ হচ্ছে 5 6, সরি এখানে b এর সহগ হচ্ছে -3 6, -3 6। এটা লেখা দরকার নেই, দুইটা হইলেই হয়, কারণ তুমি এখানে আলটিমেটলি m বের করছো। তাহলে এই দুইটা কাটাকাটি, তাহলে m ইজ ইকুয়াল টু কত আসবে? এটা দেখাই যাচ্ছে এখানে 2 আসবে নিচে। হ্যাঁ, তাহলে -2, তাহলে m ইজ ইকুয়াল টু -2 আসতেছে। তাহলে m ইকুয়াল টু -2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে চলো সামনের দিকে যাই, এটা দেখি কি বলছে। বলছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মধ্যবর্তী কোণ নির্ণয়ের একটা সূত্র ছিল, এটাও বেসিক্যালি ডট গুণনের সূত্র। এ ডট বি ইজ ইকুয়াল টু এবি কস থিটা না? ওখানে কস থিটাটার এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও। এ ডট বি এর সূত্রটাতে কস থিটাটাকে এক পাশে করে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, এই জিনিসটা আসবে। এটাই হচ্ছে এখানের সূত্র। হ্যাঁ, এ ডট বি 1 ইন্টু 1 -1, সরি আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল রাখিও কিন্তু, এখানে কি আই ক্যাপ আছে? নাই। এখানে আই ক্যাপ আছে, এখানে আই ক্যাপের সহগ 1, এখানে আই ক্যাপের সহগ 0, তাহলে 1 ইন্টু 0 0, -1 ইন্টু +1, তার মানে -1 থাকবে, রাইট? -1 থাকবে, -1 ইন্টু 1, তার মানে কি -1, আর এটা প্লাসটা দিয়ে দিলাম। এখন এ এর মান নিব, বি এর মান নিব। এ এর মান কত বলো দেখি? এর এটাও সহগ 1, এটাও সহগ 1, তার মানে আমরা সূত্র শিখছি 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, দ্যাট মিন্স √2 আসবে। একইভাবে এটাও যদি করো, এটার মানও কি আসবে? √2 আসবে। তাহলে বেসিক্যালি নিচে কয়টা √2? এ এর মান একটা √2, বি এর মান একটা √2, তাহলে আলটিমেটলি আসছে -1/2। তাহলে cos থিটার মান কত? -1/2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। এগুলো কিন্তু মুখস্থ, এটা অনেক কমন, এই জিনিসটা অনেক কমন, cos থিটা ইজ ইকুয়াল টু -1/2 হওয়া। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ফাইন। এরপরে চলে যাই সামনের দিকে। কি বলছে? দুইটি ভেক্টরের, আচ্ছা এটার কিছু মান চেঞ্জ করতে হবে, একটু মানগুলো, এই প্রশ্নটা একটু মডিফাই করতেছি। এই প্রশ্নটা ক্যালকুলেটর লাগে, মানে এখন যে প্রশ্নটা আছে এটা ক্যালকুলেটর লাগে, এটা একটু মডিফাই করে অন্য মান দিচ্ছি, সো দ্যাট ক্যালকুলেটর ছাড়া করতে হবে, কারণ তোমাদের জিএসটিতে যে প্রশ্নগুলো আসবে এগুলো ক্যালকুলেটর ছাড়া প্রবলেমগুলোই আসবে। ঠিক আছে, তো এটাতে 6 দাও, এটাকে 2√3 দাও। অপশনগুলো আপাতত ভুলে যাও, অপশনগুলো আপাতত ভুলে যাও। আচ্ছা থাকুক অপশনগুলো থেকে অ্যান্সার চলে আসবে, এই অপশনগুলো থেকে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা করব। দুইটি ভেক্টরের স্কেলার গুণফলের মান হচ্ছে 6, ভেক্টর গুণফলের মান হচ্ছে 2√3। অর্থাৎ আমার কাছে এ ডট বি দেওয়া আছে, অর্থাৎ এ ডট বি মানে কি? এবি কস থিটা, এবি কস থিটা দেওয়া আছে কত? 6। আমার কাছে
এ ক্রস বি দেওয়া আছে, মানে ক্রস বি এর মান দেওয়া আছে আর কি। তো মান দেওয়া থাকলে আর ইটা ক্যাপটা লিখতে হয় না, এ বি সাইন থিটাটা লিখলেই হয়। এটা কত দেওয়া আছে, 2√3। এই দুইটা জিনিস দেওয়া আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তোমরা এখন দুইটা সমীকরণ ভাগ দাও, তোমার টার্গেট কাকে বের করা, থিটাটাকে বের করা। তাহলে দুটো সমীকরণ ভাগ দিলে দেখবা এ বি কাটাকাটি, সাইন থিটা বাই কস থিটা, তার মানে বাম পাশে থাকবে ট্যান থিটা, ডান পাশে থাকবে কি 2√3 ডিভাইডেড বাই কত 6। তো 6 আর 2 কাটাকাটি গেলে এখানে 3 থাকবে, 3 মানে কি 2টা √3 না, তাহলে 3 আর √3 কাটাকাটি গেলে 1/√3 থাকে। তা ট্যান থিটার মান 1/√3 কখন হয়, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/√3 কখন হয়, যখন কোণের মান 30 ডিগ্রি, যখন কোণের মান কত 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন স্কেলার মানে কি ডট গুণন, হ্যাঁ ভাইয়া এটা স্কেলার মানে ডট গুণন। ওকে, এরপরে চলে যাই সামনের দিকে। এখানে দেখো কি বলছে, বলছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, উভয় ভেক্টরের ওপর অভিলম্ব ভেক্টরটা কি, মানে বেসিক্যালি তোমার কাছে ক্রস গুণন করলেই তো আমরা লম্ব ভেক্টরটা পাই, ক্রস গুণন করতে বলছে। ঠিক আছে, তার মানে আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এইটাকে আমি করে দিচ্ছি, কেন করে দিচ্ছি জানো, অনেকেই আসলে এইচএসসি লাইফে ক্যালকুলেটরে এগুলো করতে করতে হাতে করাটা ভুলেই যায়। হ্যাঁ, বাট ফিজিক্সে কিন্তু এই জায়গায় এগুলো নিজের হাতেও করতে হতে পারে, বিশেষ করে জিএসটি এক্সামের জন্য। ঠিক আছে, তাহলে 3 × 1 2 সবগুলো লিখলাম, 2 - 2 4। এখন আই ক্যাপের সাপেক্ষে আই ক্যাপটা ঢাকো, ঢাকলে কত আসবে 4 4 একে 4 প্লাসে -4, দ্যাট মিনস +4 হয়ে যাবে। তারপরে মাইনাস জে ক্যাপ, এখানে এই মাইনাসটা অনেকে মিস করে ফেলে, এই মাইনাসটা সাবধান দিতে হবে। জে ক্যাপ বরাবর ঢাকলে 3 4 12 বিয়োগ 4, এবং কে ক্যাপ বরাবর যদি ঢাইকে ফেলি, কে ক্যাপ বরাবর ঢাকলে কত আছে -6 বিয়োগ 2, -6 বিয়োগ 2, এরকম কিছু আসে। তাহলে দেখো এটা হচ্ছে 8 আই ক্যাপ বিয়োগ 8 জে ক্যাপ যোগ যোগ না বিয়োগই হয়ে যাবে, বিয়োগ 8 কে ক্যাপ। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার, বুঝতে পারছো? এই টাইপের ডট গুণনগুলো আমরা সরি নির্ণয়গুলো আমরা করব, একদম না করে যাব না। ঠিক আছে, আচ্ছা এখন আসি এটাতে একটি সামান্তরিকের কর্ণ বরাবর দুইটি, একটা সামান্তরিকের কর্ণ বরাবর কি দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, মানে সামান্তরিকের দুইটা কর্ণের ভেক্টর রূপটা দেওয়া আছে, দিয়ে বলছে সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র যদি তাদের কি দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকলে সূত্রটা হাফ দিয়ে হয়, হাফ ইন্টু যেই কর্ণগুলো দেওয়া আছে তাদের ক্রস গুণফলের মান। ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি আগে বের করতে হবে কি ক্রস গুণফলটা, তারপরে আমি এখানে মান টান বসাবো। ঠিক আছে, তাহলে আমি ক্রস গুণফলটা করি, এ ক্রস বি, একটু আগেও করছি এখনো করি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো আই ক্যাপের সহগ কত 3 -1 2, এটা কত 1 -2 4। তাহলে আই ক্যাপ বরাবর যদি ঢাকি, আই ক্যাপ বরাবর ঢাকলে কি আসে -4 অ্যান্ড মাইনাস মাইনাস হ্যাঁ +4 এরকম কিছু আসে। ঠিক আছে, আচ্ছা এরপরে জে ক্যাপ, জে ক্যাপ বরাবর যদি ঢাকি তাহলে 3 4 12 বিয়োগ 4, 12 বিয়োগ 2 সরি 2 না 2। এরপরে কে ক্যাপ বরাবর যদি ঢাকি, কে ক্যাপ বরাবর ঢাকলে আসবে হচ্ছে -6 মাইনাস সরি হ্যাঁ কে ক্যাপ বরাবর যদি ঢাইকে ফেলি, আচ্ছা হ্যাঁ কে ক্যাপ বরাবর ঢাকলাম, কে ক্যাপ বরাবর ঢাকলে কত আসে -6 +1, -6 +1। তাহলে আলটিমেটলি আমার আসছে হচ্ছে 0 আই ক্যাপ -8 জে ক্যাপ অ্যান্ড আসছে হচ্ছে -8 না সরি -10 জে ক্যাপ, আর আসছে হচ্ছে -5 কে ক্যাপ। তাহলে এইটা হচ্ছে কিন্তু ভাইয়া ক্রস গুণনের ভেক্টর রূপটা, আমার মানটা লাগবে। আমি কি করব, এখানে মানটা নিয়ে আসবো কেবল। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এটার মান, এটার মান কত 10 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 10 স্কোয়ার যোগ 5 স্কোয়ার মানে 100, 125, 125 আসবে। তাহলে আমি এখন এইখানে এসে এই মানটা বসাই দেবো √125। আচ্ছা বলতে পারো এই প্রশ্নটা ধরো জিএসটিতে আসছে, তোমার হাতে ক্যালকুলেটর নাই, তুমি কি করবা? তোমার হাতে ক্যালকুলেটর নেই, তুমি কিভাবে সলভ করবে এটা?
এইগুলো সলভ করার ক্ষেত্রে আমি বলবো তোমাদের কয়েকটা জিনিসের স্কোয়ার টার্মটা মনে রাখতে হবে। 10কে স্কোয়ার করলে কত হয়? 100 হয়, এটা সবাই জানি। 11কে স্কোয়ার করলে কত হয়? 121 হয়। 12কে স্কোয়ার করলে কত হয়? 144 হয়। তোমার রুটের ভিতরে যেই টার্মটাই থাকবে ওটাকে তুমি দেখবা এটা কোথায় আছে। এই যে রুট 125টা কোথায় আছে? 121 আর 144-এর মাঝখানে আছে। 121 আর 144-এর মাঝখানে আছে, তার মানে তোমার রেজাল্টটা এইখানে কোথাও থাকবে। মানে এটা 11 দশমিক সামথিং এরকম কিছু থাকবে। মানে আমি কিন্তু শুধু রুট পার্টটা বলতেছি, হ্যাঁ, সামনে হাফ পার্টটা তো আছেই। আর এইটা হচ্ছে কি 11 দশমিক সামথিং এরকম কিছু আসবে। এখন 11 দশমিক সামথিং কত এটা জানা দরকার নেই, তুমি যে জানছো 11 দশমিক সামথিং আসবে অতটুকুই যথেষ্ট জিএসটির জন্য। 11কে 2 দিয়ে ভাগ দাও। 11কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 5.5 পয়েন্ট সামথিং, রাইট? 5.5, 11কে 2 দিয়ে ভাগ দিলে 5.5, আর এই সামথিংটাও 2 দিয়ে ভাগ দিলে কিছু না কিছু তো আসবে। তার মানে বেসিক্যালি অ্যান্সার হচ্ছে এটা, বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার। তো বেসিক্যালি তোমার কয়েকটার স্কোয়ার টার্মটা জানা থাকা লাগবে এই টাইপের ম্যাথগুলো করার জন্য, বুঝছো? সো এই জিনিসটা জিএসটি এক্সামের জন্য একটা স্পেশাল সাজেশন তোমাদের ক্ষেত্রে, এই কয়েকটার স্কোয়ার টার্মটা জানে রাখবা। কয়েকটা মানে কত? ধরো 17 পর্যন্ত, 15 পর্যন্ত হইলেও হবে, 17 পর্যন্ত অ্যাটলিস্ট জেনে রাখবা স্কোয়ার করলে কি হয়। পারলে 20 পর্যন্তই জেনে রাখি। আচ্ছা, এরপরে চলে যাই এটাতে। এটা সরাসরি, এটা প্রশ্নটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে জানতে চাইছে শর্ত আর কি। দুইটা মানে একটা ভেক্টর অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি? অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি? অঘূর্ণনশীল হওয়ার শর্ত হচ্ছে কি এটা না, ক্রস নেবলার অপারেটরের সাথে ওই ভেক্টরটাকে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, মানে ক্রস অপারেশন করো, মানে কার্ল করো, তাহলে ওইটার ভ্যালু যদি কি হয়? 0 হয়, তাহলে 0 হইলে কি আমরা বলতে পারি? অঘূর্ণনশীল। 0 না হইলে আমরা বলতে পারি ঘূর্ণনশীল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমি চলে যাই, এটা গেল এই প্রশ্নটা। অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3xi ক্যাপ প্লাস 2y j ক্যাপ প্লাস 4z k ক্যাপ এর ডাইভারজেন্স কত জানা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডাইভারজেন্স কিভাবে করে? ডাইভারজেন্স আমি এভাবে মনে রাখতাম, হ্যাঁ, আমি এভাবে মনে রাখতাম, ডাইভারজেন্সতে ডি আছে, ডটেও ডি ড আছে, সরি, ডাইভারজেন্সেও ড আছে, ডটেও ড আছে, মানে ডি আছে আর কি দুই ক্ষেত্রে। আমি ডট করতে হবে, আমার কি করতে হবে? নেবলা অপারেটরের সাথে ডট গুণন করতে হবে, হ্যাঁ। তো আমি লিখে ফেলি নেবলা অপারেটরটা কি আসলে? ডেল ডেল এক্স আই ক্যাপ যোগ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। এটার সাথে ডট মাল্টিপ্লিকেশন করব আমি কি 3x আই ক্যাপ যোগ 2y জে ক্যাপ প্লাস 4z কে ক্যাপের ক্রস মাল্টিপ্লিকেশন ডট মাল্টিপ্লিকেশনটা করব। বেসিক্যালি আমি এইটার সাথে এটা গুণ দিব, তার মানে আমি এগুলো কিন্তু ভাঙায় লেখার সময় নেই পরীক্ষা হলে, হ্যাঁ, আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য, কিন্তু এগুলো তোমরা এমনি লেখার সময় নেই আসলে। ডেল ডেল ওয়াই টু ওয়াই, এর পরের লাইনটা সরাসরি লিখে ফেলতে পারা উচিত তোমাদের, হ্যাঁ। ডেল ডেল জেড 4z, এই লাইনটা সাদা লাইনটা যেটা লিখলাম এটা একদম ফাও লাইন, এই লাইনটা তোমরা পরীক্ষা হলে জীবনও লেখার চেষ্টা করবা না, এটা না লিখে মাথায় করার চেষ্টা করবা, ঠিক আছে। এটা কত আসতেছে ভাইয়া? 3 আসতেছে। এটা কত আসতেছে? ডিফারেন্সগুলো x এ চলে যাবে, x এর সাপেক্ষে ডিফারেন্সগুলো চলে যাবে, 2টার সামনে আসবে, y এর সাপেক্ষে 2টার সামনে আসবে, z এর সাপেক্ষে 4টার সামনে আসবে, তাহলে 3 4 এ 7, 7 2 এ 9। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার এ নাম্বার। দেখো তো মিলছে কিনা অ্যান্সার, মিলছে? ওকে, আচ্ছা। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, এই যে হিসাবগুলা করতেছো জিএসটির ক্ষেত্রে, আমাদের কিন্তু ভেক্টর চ্যাপ্টার শেষ, আমরা নিউট্রিনো বলয়ে ঢুকবো, তার আগে একটা কথা, সেটা হচ্ছে তোমরা জিএসটি এক্সামের জন্য একটা স্পেশাল পরামর্শ হলো প্রশ্নটা দেখে মাথায় ক্যালকুলেট করার চেষ্টা করবা। আমি জানি তোমাদের খাতা দিলে খাতা ভরে লিখে সবাই সলভ করতে পারবা, খাতা ভরে লিখে সলভ করা না, মাথায় সলভ করা। মাথায় সলভ করা বলতে একটা প্রবলেমটা দেখে এখানে এটা লিখছি, এখানে এটা, এটার পরে এটা, এরকম মাথার র্যাম বাড়াইতে হবে। রোম হচ্ছে তোমার নলেজ, রোম না, র্যাম বাড়াইতে হবে। র্যাম হচ্ছে তোমার প্রসেসিংয়ের যে মেমোরিটা, সেটা তুমি এই প্রসেসিংয়ের মেমোরিটা বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে মাথায় ক্যালকুলেট করা, না লিখে ক্যালকুলেট করা। অনেক ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, হ্যাঁ মডেল টেস্ট যখন দিচ্ছ লিখে করো, সমস্যা নাই, বাট তোমার অফশোর টাইমে তুমি একটা প্রবলেম ঠাইকে মাথায় সলভ করে করবা। মাথায় তুমি কয়টা লাইন সলভ করতে পারো এটা তুমি একটু ক্যালকুলেট করবা। তুমি কি 3 4 লাইন পর্যন্ত চিন্তা করতে, মানে 4 লাইন আগে এটা ছিল, 4 লাইন পরে এই জিনিসটা আসছে,
4 লাইন অ্যাডভান্স যদি চিন্তা করতে পারো তাহলে তুমি একদম প্রো, তুমি জিএসটিতে চান্স পাচ্ছ ফর শিওর ইনশাল্লাহ, মানে অ্যাটলিস্ট ম্যাথ ফিজিক্স এগুলোতে ঝামেলা হবে না। আর তুমি যদি ধরো 1 লাইন লিখেই ভুলে যাও ওই লাইনের প্রথম অংশে কি লিখছো, তাহলে কিন্তু সমস্যা আছে। এই জিনিসটা এই ঈদের বন্ধ সামনের বন্ধে চেষ্টা করবা, মাথায় আমি সলভ করবো, লিখে না, খাতায় না, মাথায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়। নিউটনীয় বলবিদ্যা অধ্যায় আমরা শুরু করতেছি, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টার আমাদের শেষ, জিএসটি রিলেটেড যা আছে তুমি কোশ্চেন ব্যাংক হাতে নিলে দেখবা ইনশাল্লাহ সবই পারো। আচ্ছা, এরপরে আমি চলে যাই নিউটনীয় বলবিদ্যা। বলের মাত্রার সমীকরণ কোনটা, এগুলা ভাই মুখস্থ, এগুলা আর বলার কিছু না, এম এল পার টি স্কোয়ার। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মাত্রা হচ্ছে এম, ক্যাপিটাল এম, আর এ ত্বরণের মাত্রা কি এল পার টি স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাই, এরপরের প্রশ্ন কি বলছে, 1000 কেজি ভরের একটি উড়োজাহাজ স্থির বেগে, স্থির মানে সমবেগ, স্থির বেগ আবার স্থির ভাবিও না, স্থির বেগ মানে সমবেগ, মানে চেঞ্জ হয় না আর কি, সোজা পথে উড্ডয়ন করছে। বাতাসের ঘর্ষণ বল দেওয়া আছে 1800 নিউটন, উড়োজাহাজের উপর প্রযুক্ত নেট বল কত। তার মানে একটা উড়োজাহাজ যদি ধরো, উড়োজাহাজ এর যদি সামনের দিকে যায়, পেছনের দিকে একটা বাধা বল আছে, তো সে সমবেগে যাচ্ছে, সমবেগ ভি সমবেগ, সমবেগে যদি কেউ যায়, সমবেগে গেলে ডেফিনেটলি সামনের বল পেছনের বল মিলায় নেট বল কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে এফ নেট ইজ ইকুয়াল টু 0। এগুলো কিন্তু করার কিছু নাই, দেখা মাত্র অ্যান্সার করে ফেলতে হবে। এগুলো আসলে মানে এগুলো ফ্রি মার্কস, এগুলো হচ্ছে ফ্রি মার্কস তোমাদের জন্য, ঠিক আছে। এগুলো পারলে র্যাঙ্ক আগাবে না, বাট এগুলো না পারলে র্যাঙ্ক পিছাবে। ফ্রি মার্কসের ডেফিনেশনটা হচ্ছে এটা। সো এগুলো মিস করছো মানে তুমি যেই র্যাঙ্ক ছিলা সেটা পিছাইছে আর কি, মানে এটা পারাটাই স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটা বস্তুকে ওপরের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হলে তারের টান বল কত। আচ্ছা, 6 কেজি ভরের একটা বস্তুকে ওপরের দিকে 4টা তার দিয়ে, কয়টা, 4টা তার দিয়ে নিচ্ছি, হ্যাঁ, 4টা তার দিয়ে আমি ওপরের দিকে উঠাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 6 কেজি ভরের এই বস্তুটা নিচের দিকে কত বল দিচ্ছে, যেটার এগেনস্টে আমি তাকে তার দিয়ে টানতেছি, এমজি পরিমাণের বল দিচ্ছে। এমজি বলটা কত, 6 ইন্টু 9.8, ঠিক আছে। 6 ইন্টু 9.8, এই 9.8 এর হিসাবগুলা যদি প্যাচ লাগে তুমি 60 ধরে মানে 10 ধরে ফেলবা। 9.8 কে যদি প্যাচ লাগে 10 ধরে একটু হিসাব করবা, ওইটা মানে অ্যান্সার যেহেতু তুমি বাড়ায় ধরছো, একটু কমটা তুমি পরে খুঁজবা, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আমি 60 ধরে ফেলছি। এখন এই 60 নিউটন বলটা 4টা তার মিলাই নিচ্ছে, তাহলে একটা তার কত নিচ্ছে, একটা তার কতটুকু নিচ্ছে, 60/4, মানে অ্যান্সার আসবে 15 নিউটন। প্রতিটা তার 15 নিউটন। হ্যাঁ, এখন 15 নিউটন যদি 9.8 না ধরে 10 তুমি একটু বাড়তি ধরছো, তাহলে তোমার অ্যান্সারটা কি একটু বাড়তি হবে না একটু কম হবে না, মানে যেটা তুমি পাইছো মেইন অ্যান্সারটা কি হবে, এটা তো বাড়ায় ধরছো, এটা হচ্ছে একটু কম হবে, এটা হচ্ছে একটু কম খুঁজবা, এটা হচ্ছে একটু কম কে আছে, ঠিক আছে, একটু কম, আবার অনেক কম খুঁজিও না, এগুলো খুঁজিও না, একটু কম অপশনে যেটা আছে সেটা খুঁজবা, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, এরপর আমি চলে যাই এখানে, এখানে কি বলছে, একটি ধ্রুব বল 0.02 কেজি ভরের ওপর 10 সেকেন্ড ক্রিয়া করে ভরটাকে স্থির অবস্থা থেকে 5 মিটার দূরে টেনে নিয়ে যাওয়া হলো, বলের মান কত জানতে চাইছে। আচ্ছা, আমার এখানে ভরের মান দেওয়া আছে, টাইমের মান দেওয়া আছে, কতটুকু নিয়ে গেছি সেই মান দেওয়া আছে, বলের মান জানতে চাইছে। তাহলে আমরা এফ ইকুয়াল টু জানি এম এ, যদি কোনোভাবে এটা চলে আসে তাহলেই কাজ শেষ। এ বের করার জন্য কি করতে পারি, এস যেহেতু আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিতে পারি, তাই তো। এস এর ভ্যালু কত ভাইয়া, এস এর ভ্যালু হচ্ছে 5, হ্যাঁ, 5 ইজ ইকুয়াল টু ইউটি আর 10 সেকেন্ড ক্রিয়া করে স্থির অবস্থা, তাহলে এটা 0 হাফ এটি স্কোয়ার, এর ভ্যালুটাই আমি বের করব। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে 10 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 5 আছে, থাকলো এ পাশে 10 আর এটা 50 হয়ে যাবে, তাই না, 50a, তাহলে a ইজ ইকুয়াল টু 1/10, রাইট, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার লাগবে হচ্ছে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু এম এ, তো এম এর ভ্যালু হচ্ছে কত 0.02, আর এটা আছে কি 1/10, 0.02 কে আমি বলতে পারি বেসিক্যালি 2/100, রাইট, রাইট, 0.02 কে আমি 2/100 বলতে পারি, 2/100 ইন্টু 1/10, তার মানে 2/1000, 2/1000 মানে একটা শূন্য বেশি হবে, 0.002, তাহলে এ নাম্বার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন। আচ্ছা, এবার চলো সামনের দিকে চলে যাই। এখানে কি বলছে, এখানে কি বলছে, বলছে গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 2.4 নিউটন হয় তাহলে আমটার ত্বরণ কত। তাহলে একটা আম আমরা আঁকি, ধরে নাও এটা হচ্ছে আমটা, এই আমটা
কি করতেছে, নিচের দিকে পড়তেছে। নিচের দিকে পড়লে সে কত বলে পড়বে, mg বলে পড়বে, খাড়া নিচের দিকে পড়তেছে। এটার অপোজিটে কে কাজ করতেছে, বাতাসের বাধা। বাতাসের বাধার মান কত, বাতাসের বাধার মান হচ্ছে 2.4 নিউটন। ঠিক আছে, তাহলে তোমার এখানে নেট ফোর্সটা বের করতে হবে, রাইট? নেট ত্বরণ বের করতে হলে নেট ফোর্স আগে লাগবে। নেট ফোর্স কত, নেট ফোর্স হচ্ছে আমার mg, নিচে বিয়োগ হচ্ছে 2.4। mg এর ভ্যালু কত, mg এর ভ্যালু হচ্ছে 0.5 ইন্টু 9.8, তাই তো, বিয়োগ 2.4। 0.5 ইন্টু 9.1 মানে 4.9, আর কি অর্ধেক করে ফেলছে। 4.9 বিয়োগ 2.4, তাহলে 2.5 আসবে। এফ এর ভ্যালু কত আসছে, 2.5 আসছে নেট ফোর্সের ভ্যালু। এখন তোমার নেট ফোর্সটাকে কি বলা যায়, এই নেট ফোর্সটাকে কি এম এ নেট বলা যায় না, বলা যায়। তাহলে তুমি বেসিক্যালি কি বের করতেছো, ত্বরণ বের করতেছো, নেট ত্বরণ বের করতেছো। 2.5 তো আসেই, এটাকে ভাগ দিয়ে দিবা, কি দিয়ে ভাগ দিয়ে দিবা, ভরটা দিয়ে ভাগ দিয়ে দিবা। ভরের মান কত, ভরের মান হচ্ছে 0.5, তাহলে 2.5 থাকবে। ভরের মান মানে কত, হাফ, হাফ দিয়ে ভাগ দিয়ে দিলে এটা আসবে কত, 5। তাহলে 5 নিউটন, তাহলে 5 নিউটন হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসটা ইনশাল্লাহ করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি চলে যাই এটাতে। কি বলছে, বলছে ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে 2 কেজি ভরের একটা বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে যদি উপরে উঠানো হয়, বস্তুটার উপরে কত নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা একটা আনত তলের ম্যাথ। আনত তলের ম্যাথ বেসিক্যালি জিএসটিতে যদি আসে খুব সহজ, এরকম টাইপেরই আসবে, সহজগুলো আর কি। এগুলো কিন্তু সহজ টাইপের আনত তলের ম্যাথ। তো এইগুলার কি কি জাস্ট চিত্রটা আঁকতে পারতে হবে। হ্যাঁ, ধরো আমার এইটা হচ্ছে চিত্র, ঠিক আছে? এটা হচ্ছে বস্তুটা, এটার একটা কালার করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইখানে কি কি ঘটনা দেওয়া আছে, বলছে এটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতেছে। তাহলে এটা এই দিকে ত্বরণ প্রাপ্ত, ত্বরণটা কত, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত। এটার এইদিকে বল না দিলে তো এদিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ডেফিনেটলি এদিকে একটা বল আছে, যেই বলটা আছে এটা আমি ধরলাম কি এফ বল, এই বরাবর। আর কি বল আছে তার উপরে, আর তার উপরে আছে তার ওজন বলটা, তার কি ওজন বলটা, ওজন বলটা কত, ডাব্লিউ। এখন এই ডাব্লিউ বলটা বা এমজি বলটা, এমজি লেখো, এমজি বলটার উপাংশ আছে না, আছে, উপাংশ আছে। এই উপাংশগুলো কিন্তু মুখস্থের মতন করে ফেলতে পারতে হবে। হ্যাঁ, উপাংশ কয়টা ভাইয়া, উপাংশ দুইটা। একটা উপাংশ থাকবে তল বরাবর, একটা থাকবে তলের লম্ব বরাবর। এটাকে দুইটা উপাংশ ভাগ করে দিলাম। এই কোণটা নরমালি থিটা হয়, তাহলে লম্বের সাথে কোণটা থিটা হয়, আনত তলের সাথে কোণ যা, ওজনের সাথে আনত তলের লম্ব বরাবর কোণটা। উপাংশগুলো মুখস্থ করে ফেলবা। এই উপাংশটা হচ্ছে cos থিটা উপাংশ, আর আনত তল বরাবর উপাংশটা হচ্ছে mg sin থিটা। মানে এগুলো করতে করতে মুখস্থর মতন হয়ে যাবে আর কি। সো এগুলো যেন ঠোঁটের আগে থাকে। তাহলে আমার কিন্তু এই আনত তল বরাবর মানে এই বরাবর নিয়ে আমার চিন্তা। এই বরাবর বল আছে কয়টা, দুইটা। তো দুইটা বল আছে, রাইট? এই দুইটা বল মিলে কি নেট ফোর্স তৈরি করছে। দুইটা বল কিভাবে আছে, এফ ডান দিকে আছে, mg sin থিটা বাম দিকে আছে। তাহলে আমি ডান দিকেরটারে প্লাস দিয়ে লিখলাম, মানে এফটারে পজিটিভ দিয়ে লিখলাম, আর mg sin থিটারে নেগেটিভ দিয়ে লিখলাম। এখন নেট ফোর্সটাকে আমি কি লিখতে পারি, এম এ নেট বলতে পারি না, বলতে পারি। তাহলে এটা এফ মাইনাস এফ, এফ মাইনাস mg sin থিটা থাকুক, যেরকম ছিল সেরকমই থাকুক। আমার এখানে টার্গেট হলো ওকে বের করা, ওকে ছাড়া বাকি সবাইকে দেওয়া আছে কোনো না কোনো ভাবে। এখন এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 2, এ নেট, এ নেটের ভ্যালু কত, 3, এই যে ত্বরণটাই তো এ নেট। এফ এর ভ্যালু আমি বের করব, বিয়োগ এখানে mg, এম এর ভ্যালু কত 2, জি এর ভ্যালু কত 9.8, সাইন থিটা কত কোণে আনত, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে হাফ, 2 আর হাফ চলে যাবে। তাহলে আমার দেখো এখানে এফ ইকুয়াল টু কত আসতেছে, এফ ইকুয়াল টু কত আসতেছে, এখানে 3 দুগুণে 6 আর এটা 9.8 যোগ হবে, তাহলে 6 যোগ 9.8, তাই না? এপাশে এগুলো যোগ হয়ে যাবে, তাহলে 15.8। তাহলে 15.8, দ্যাট মিনস ডি নাম্বার হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো, বোঝা গেছে? আচ্ছা, তো চিত্রটা আঁকাটাই হচ্ছে আনত তলের ক্ষেত্রে মেইন। এই চিত্রটা মুখস্থ মতন করে ফেলো, এইরকম কি চিত্ররই কিছু না কিছু আসবে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই সামনের দিকে। এখানে দেখো কি বলছে, এটা জিএসটিতে আসা একটা প্রশ্ন। কোন বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটার ভরবেগের পরিবর্তন কত? বলের ঘাতের কনসেপ্ট নিয়ে আসছে। বলের ঘাত কনসেপ্টটা মনে আছে, যে দিয়ে প্রকাশ করা হয়, জে ইজ ইকুয়াল টু বল ইনটু বলের ক্রিয়াকালের মান। এটা কার সমান, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, এম ভি মাইনাস ইউ এর সমান। এটা হচ্ছে সূত্র।
তো তোমার কাছে বেসিক্যালি কি ভরবেগের পরিবর্তন মানে এই টার্মটা জানতে চাইছে, তাহলে এই টার্মটা ইজ ইকুয়াল টু কত, এফ ইন্টু টি, এফ ইন্টু, তাহলে আমি লিখি এটা আমার জানতে চাইছে, মানে আমার মেইনলি জানতে চাইছে এটা, এটা ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু টি, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 15, টি এর ভ্যালু কত 3, 3 3 15 45, এটা সবচেয়ে সহজ ম্যাথ। হ্যাঁ, তাহলে 45, ঠিক আছে, অ্যান্সার কত 45, এটার একক কি হবে, এটার একক হবে ভরবেগের একক, হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, সো এককটাও খেয়াল রাখি। আচ্ছা এরপরে আসি, এখানে এটা কি বলছে, 6 কেজি ভরের একটা বন্দুক হতে 0.01 কেজি ভরের একটা গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেছে, বন্দুকের পশ্চাৎ বেগ কত জানতে চাইছে, এটা ছোটবেলার ম্যাথ, ক্লাস 9 10-এ আসতো এগুলো। তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র শিখছি, গুলি মারার আগে গুলি বন্দুক দোনোজনেরই কোনো ভরবেগ আছে, গুলি মারার আগে নাই, 0। গুলি মারার পরে বন্দুকের ভর ধরলাম ক্যাপিটাল এম, বন্দুকের বেগ ধরলাম ক্যাপিটাল বি, মানে এইটা হচ্ছে ক্যাপিটাল এম আর যেটা বাইর করতে বসে, হ্যাঁ, গুলির ভর ধরলাম স্মল এম, গুলির বেগ ধরলাম স্মল ভি, তাহলে স্মল এম স্মল ভি, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। তো আমার এখান থেকে লাগবে কাকে, আমার এখান থেকে লাগবে ভি কে, ভি ছাড়া বাকি সবাইকে আমি অন্য পাশে নিয়ে ফেলি, তাহলে মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি, তাহলে এটা অনেকে সূত্র আকারে মুখস্থ রাখে। তো মাইনাস এম, এম এর ভ্যালু কত 0.01 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম এর ভ্যালু কত 6, আর ভি এর ভ্যালু কত 600, তাহলে 600 কাটাকাটি গেলে এখানে 100 থাকবে, 100 যদি থাকে তাহলে এটা আসবে হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে অ্যান্সার 1 মিটার পার সেকেন্ড, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার, বুঝতে পারছি, তাহলে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা এইটা দেখি কি বলছে, 5 কেজি ভরের একটা বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত। জিনিসটা হচ্ছে এরকম, এই যে একটা বস্তু ধরো আঁকি, এই হচ্ছে বস্তুটা, কেসে কত বেগে 1.2 মিটার পার সেকেন্ড, আসছে কত বেগে, আসছে হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড। এই ম্যাথগুলোতে ভুল নর্মালি কেউ করে না, কারণ এগুলো খুব সহজ ম্যাথ। আমার এখানে বলের ঘাত জানতেছে, মানে যে জানতেছে, হ্যাঁ, যে ইকুয়াল টু এফ টিও হয়, এখানে এম ভি মাইনাস ইউটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, ভি এর ভ্যালু বসাই দিব, ইউ এর ভ্যালু বসাই দিব, আছে দুইটা, আর এম এর ভ্যালু বসাই দেবো। এখানে ঝামেলাটা কোথায় পাকায় মানুষ, ভি এর ভ্যালু যদি কেউ 0.8 দেয়, ইউ এর ভ্যালু যদি 1.2 দেয়, তাহলে হবে, হবে হবে না, এই জায়গাটাতেই ভুলটা হয়, মাইনাস দিতে হবে, দুইটা দুই ডিরেকশনে। এই ম্যাথে ভুল যাওয়ার জায়গা কেবলমাত্র এটা, এছাড়া ভুল যাওয়ার জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা এখন এই মাইনাসটা না দিলেই ম্যাথ কিন্তু চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 0.8, মাইনাসে মাইনাসে প্লাস 1.2, তাহলে তাহলে আমার আলটিমেটলি আসলো 2 10, রাইট, 10 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো, তাহলে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ ইজিলি করে ফেলতে পারবো। সো মাইনাসটা নিয়ে সাবধান। আচ্ছা এরপরে চলে যাই, এখানে এটা কি বলছে দেখি, এটা কি বলছে দেখি, বলছে যে একজন ফুটবলার 0.4 কেজি ভরের 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটা ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ডে চলে গেছে। কিক মারার সময়কাল মানে টাইম দেওয়া আছে, ফুটবলার কর্তৃক প্রযুক্ত বলের মান মানে এফ এর মান জানতেছে। বলতে পারো আগের ম্যাটটা এফ টি জানতে চাইছে, এখন একটা এফ জানতে চাইছে, ঠিক আছে। আমরা তো ফর্মুলা জানি, এফ টি ইজ ইকুয়াল টু কত, এম ভি মাইনাস ইউ। একই কনসেপ্ট আগের মতন, যদি আমার ভি হয় কত, ভি হয় শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে বলে বিপরীত দিকে 5 মিটার 5 হয়, তাহলে ইউ কত, ইউ হচ্ছে -12, এইটাই সাবধান, ঠিক আছে। আচ্ছা এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আমার 5, একজন ফুটবলার 0.4 কেজি, ভি এর ভ্যালু হচ্ছে 5, আর এটা কত 12, ঠিক আছে। তাহলে আমার এই পাশে আসতেছে হচ্ছে 0.4 মানে 4/10 ইন্টু এটা কত আসতেছে 17 ইন্টু 17, ঠিক আছে। এই পর্যন্ত আসতেছে, এখানে এখানে আর কি তেমন কিছু করার নাই। এবার আসি এফ টি, এফ থাকলো এফ এর মতন, টি, টি এর ভ্যালু হচ্ছে 0.02, 0.02, এটাকেও ভগ্নাংশ আকারে নিয়ে যায়, এফ এফ এর মতন থাকলো, এইটা যদি 0.02 হয় দ্যাট মিনস 2/100 ইজ ইকুয়াল টু কত 4/10 ইন্টু কত 17। এখন এই শূন্য চলে গেছে, এই 4 এই 2 চলে যায়, এখানে 2 রয়েছে, এই
10টা ওপাশে চলে গেলে 20/17 এরকম কিছু আসতেছে, রাইট? তাহলে F ইজ ইকুয়াল টু আসতেছে 20 × 17, 20/17 না, 20 × 17, তাহলে 17 দুগুণে 34 আর একটা শূন্য আছে, তাহলে 340 নিউটন। ওকে, তাহলে 340 নিউটন চলে আসছে, ঠিক আছে? তাহলে এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এটা তো একদম সরাসরি আসছে কৌণিক ভরবেগ ও কৌণিক বেগ, মানে কৌণিক ভরবেগকে কি দিয়ে প্রকাশ করি? L, কৌণিক বেগকে দিয়ে ওমেগা, তাহলে L ইজ ইকুয়াল টু I ওমেগা। এইগুলো টাইপের প্রশ্ন কিন্তু কিছু না কিছু পাবা, এগুলো ডিরেক্ট পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি, আবারও আরেকটা এরকম টাইপের প্রশ্ন। গতিশক্তি রৈখিকটা কি হাফ mv², আর কৌণিকটা কি হাফ I ওমেগা স্কয়ার। এম এর জায়গাটা নিবে I আর ভি এর জায়গাটা নিবে ওমেগা, তাহলে হাফ I ওমেগা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনত একটা কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? এইটার জন্য টর্কের সূত্র পাঠতে হবে। টর্ক মিন্স টাউ। টাউ এর সূত্র কি ছিল মনে আছে? আর ক্রস এফ, মনে আছে? টাউ এর সূত্র হচ্ছে বেসিক্যালি এটা, যদি তুমি মান নাও তাহলে এরকম, বা আর এফ সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে টর্কের সূত্র। বলো দেখি এখানে অ্যান্সার কি আর এফ? এই যে অনেকে কিন্তু এ দাগাইছো, এটা সাবধান, খেয়াল করো। এখানে প্রশ্নটা বলছে কি? বলছে একটা ঘূর্ণায়মান বৃত্তাকার পথে ঘূর্ণায়মান জিনিস, হ্যাঁ, কোন বলের জন্য বের করতে বলছে? কেন্দ্রমুখী বল। কোন বল? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে, স্বাভাবিক। ব্যাসার্ধ কি? এই বরাবর, তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত? আর আর এফ এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 0 না? তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে সাইন 0, তার মানে আলটিমেটলি অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 0। দেখো দেখি এটা পারছো? ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে চলে যাই সামনের দিকে। এখানে কি বলছে? টর্কের মাত্রা সমীকরণ কোনটা? তো টর্কের মাত্রা সমীকরণ টাউ ইজ ইকুয়াল টু, আমরা আর এফ দিয়েও লিখতে পারি। আরেকটা জিনিস হয় কি, আচ্ছা হ্যাঁ, এটা ডিরেক্ট মুখস্থও পারবা তোমরা, মুখস্থ করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, টাউ ইজ ইকুয়াল টু এভাবে বা এরকম লেখো, আই আলফা। আই আলফাও আরেকটা সূত্র, এটাও লিখে রাখো, এটার মাধ্যমে আমি মাত্রাটা তোমাদের দেখাই। এককগুলো লিখে ফেলো। আই এর একক কি? কেজি মিটার স্কোয়ার। এম আর স্কোয়ার না মানে কি? কেজি মিটার স্কোয়ার। আলফা এর একক কি? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রেডিয়ান তো একক বলতে কিছু নাই, তো এবার মাত্রা দিয়ে লিখো। মাত্রা দিয়ে যদি লিখো তাহলে এটা কি? এম এল স্কোয়ার, আর এটা কি? শুধু পার টি স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, তার মানে বি নাম্বার হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা আবার আরেকটা সূত্র। ওকে, আচ্ছা, এরপরে চলে যাই সামনের দিকে। আচ্ছা, এরপরে এটা দেখো, একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে এর কৌণিক বেগ কত? বলছে একটা দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য দেওয়া আছে, এর কৌণিক বেগ জানতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মিনিটের কাটা, কিসের কাটা? মিনিটের কাটা। আমার ওমেগা বের করতে বলছে। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2π/T। ক্যাপিটাল টি হচ্ছে পর্যায়কাল। এখন পর্যায়কাল বলতে কি বোঝায় ভাইয়া? মিনিটের কাটাটা পুরোটা ঘুরে আবার আগের জায়গায় আসতে যেই সময় লাগে। বলো দেখি, পুরোটা ঘুরে আবার আগের জায়গায় আসতে কি 60 মিনিট লাগে? 60 মিনিট লাগে, কারণ পুরোটা ঘুরে আবার আগের জায়গায় আসতে তার 60 মিনিট লাগে। তো আমি 60 মিনিট হচ্ছে তার পর্যায়কাল, কিন্তু আমার তো সেকেন্ড নিতে হবে, তার আরেকটা 60 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম কিনা? ইয়াস, এই পর্যন্ত বুঝছি। আমার কিন্তু এটাই অ্যান্সার, হ্যাঁ, এটাই অ্যান্সার। এখানে যা আসবে সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো এখানে ধরো একটু কাটাকাটি করি, 2 আর 60 কাটাকাটি করলে এখানে 30 আসবে। 30 আসলো। এখন নর্মালি কিন্তু এই পর্যন্ত π/30 × 60 পাইলেই হয়ে যেত, যেহেতু জিএসটিতে আসছে, তার মানে আমার ক্যালকুলেটর নাই, আমি কিভাবে করবো বলো? কিভাবে করব? মানে যারা এ দাগাইছো, এ কারেক্ট অ্যান্সার, রাইট? এ দাগাইছো, কিভাবে দাগাইছো? মুখস্থ করছো? মানে এইটা আসলে এটা তো এই পর্যন্ত তো সবাই পারি সূত্র, কিন্তু কিভাবে করছো এটা আমার জানার প্রশ্ন। হ্যান্ড ক্যালকুলেশন। তুমি কি 3.1416 কে ভাগ দিছো? 3.1416 নিয়ে ভগ্নাংশ করছো, ভাগ করছো? আমার মনে হয় না এত শর্ট টাইমে কেউ করছো এটা। বাট আমি হলে কিভাবে করতাম আমি একটু এটা দেখাই, কারো যদি পছন্দ হয় আমারটা ফলো করতে পারো। এটা 3.1416 না, এটা মনে মনে 3 ধরলে সমস্যা আছে? সমস্যা নাই। এটা যদি 3 হয়
এটা 30 হয়, তাহলে কাটাকাটি করলে এখানে কত আসবে 10 আসবে, তাহলে আলটিমেটলি আসছে কত 1/600, মানে আমার বেসিক্যালি 1/600 ভ্যালু বের করতে হবে। 1/600 টাইপের কিছু থাকলে, ভগ্নাংশকে থাকলে তুমি অলরেডি পেয়ে যাওয়ার মতন ছিল। এখন তোমার দশমিক স্টাইলে যেতে হবে। তো দশমিক স্টাইলে যাওয়ার জন্য আমি কি করতাম এটা আমি বলি। আমি দশমিক স্টাইলে যাওয়ার জন্য এইটাকে প্রথমত শূন্য শূন্যগুলা নিচে যদি বেশি শূন্য থাকে এটা আমি সাইডে লিখতে পছন্দ করি এরকম ভাবে, হ্যাঁ সাইডে লিখে ফেললাম। আর এইটাকে আমি 1/6 আছে 1/6, কোনো সমস্যা নাই তো, একই তো কথা, রাইট? একই কথা। আমি উপরে বাড়াইতে চাই, কারণ আমার উপরে বেশি থাকলে ভাগ করতে সুবিধা, নিচে বেশি থাকলে ভাগ করতে অসুবিধা, দশমিকে চলে যায়। আমি দশমিকের চেয়ে প্রেফার করি বেশি নন দশমিক জিনিসগুলো। তাহলে আমি এইখানে একটা 0 দিয়ে গুণ দেয়া, এখানে একটা 0 দিয়ে গুণ দিলে সমস্যা আছে? সমস্যা নেই, সমস্যা আমি গুণ দিলাম। এখন আমার 10/6 অ্যাকচুয়ালি করতে হবে, রাইট? 10কে 6 দিয়ে ভাগ দিতে হবে। তোমার অ্যাকুরেটলি একদম পুরোটা লাগবে না, তুমি জাস্ট একটা আইডিয়া করবা, ঠিক আছে? সো 6 আর 10 এটা কিন্তু মুখে মুখেই করা যায়, কিন্তু তারপর আমি দেখাচ্ছি আমার মাথায় কি চিন্তাটা চলতেছে। তাহলে 6 একে 6, 4 আসবে, দশমিক চলে আসবে, এখানে একটা দশমিক আসবে, তাহলে দশমিক আসলে এখানে একটা শূন্য নিতে পারো, তুমি শূন্য নিলা। এখন 6 40-এর মধ্যে কয়বার আছে? 6 40-এর মধ্যে 6 6 36, 6 বার আছে, তাই না? 36। এখন আর করা লাগবে না, বাস এতটুকুই করলেই যথেষ্ট, আর করা লাগবে না। এরপরে কিছু না কিছু আসবে যাবে সামনে এরকম, ঠিক আছে? খেয়াল করো, তুমি কিন্তু প্রথমতই পাই কিন্তু 3 না, 3.1416, তুমি 3 নিছো, তার মানে তোমার এই অ্যান্সারটা একদম কারেক্ট হবে না। তুমি 1.6 মানে এই অংশটাকে 1.6 লিখছো, ঠিক আছে? মানে এই আমি তো এই অংশটা হিসাব করছি, রাইট? 1.6 লিখছো, ঠিক আছে? এটা 1/1000, 1/1000 মিন্স 10 টু দি পাওয়ার -3। তুমি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এর আশেপাশে খুঁজবা। আশেপাশে মানে ক্লোজ সবচেয়ে কোনটা আছে? ক্লোজ সবচেয়ে এটা আছে, তো এটাতে চলে গেল। আমি বলতে পারো ভাইয়া 1.47 এ কেন গেলাম, এটা কেন গেলাম? তুমি নিজে চিন্তা করে দেখো, আমার কি যেই অ্যান্সারটা আমি পাইছি সেটা থেকে বাড়া উচিত না কমা উচিত? আমি পাইকে 3.1416 এর জায়গায় 3 ধরছি, মানে আমি কম ধরছি, যতটুকু হওয়ার কথা তার চেয়ে কম ধরছি, তার মানে আমি যে অ্যান্সারটা পাবো সেটা কম অ্যান্সার। আমি খুঁজবো যখন, তখন কি আমি একটু বেশিটা খুঁজবো, কমটা খুঁজবো? একটু বেশিটা খুঁজবো। সো এইভাবে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে? আমি অ্যাটলিস্ট 3.1416কে ভাগ করে আসার চেয়ে এটা আমার কাছে মানে মাথায় ইজিয়ার প্রসেস করতে। তোমাদের কাছে যদি কারো ইজিয়ার লাগে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই সামনের দিকে। এটা কি বলছে দেখি। বলছে একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, জড়তার ভ্রামক মিন্স আই দেওয়া আছে, চাকাটি মিনিটে 30 বার ঘুরতেছে, এর কৌণিক ভরবেগ কত জানতে চাইছে। হ্যাঁ, চাকাটা মিনিটে 30 বার ঘুরতেছে, তার মানে তোমার কাছে ওমেগা দেওয়া আছে, মিনিটে 30 বার মানে কি, এটাকে আমরা কিভাবে বলি? 30 রেভলিউশন পার মিনিট না? রেভলিউশন পার মিনিটকে কি রেডিয়ান পার সেকেন্ড নিতে পারি? পারি। কি দিয়ে গুণ দিতে হয়? রেভলিউশনকে রেডিয়ানে নেওয়ার জন্য 2π দিয়ে গুণ দিতে হয়, মিনিটকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এই দুইটা কাটাকাটি 2 থাকবে, 2 আর 2 কাটাকাটি করে পাই থাকবে শুধু। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত আসছে? পাই চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আমার লাগবে কাকে? কৌণিক ভরবেগটাকে। মানে ওই যে একটু আগে এল এর সূত্র দেখছি, এল এর সূত্রতে চলে যাব। এল ইজ ইকুয়াল টু কত ভাইয়া? আই ওমেগা। তাহলে এল এর সূত্রে যে আমি ভ্যালুগুলো বসাই দেব, 2 ইন্টু পাই, মানে 2π আর কি অ্যান্সার। তো 2π এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবো। এরপরে চলে যাই সামনে। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কে? ওমেগা ইজ ইকুয়াল টু 1। তবে বস্তুটার জড়তার ভ্রামক কত? মানে তোমার কাছে গতিশক্তি দেওয়া আছে কে, গতিশক্তি কে হিসাবে লিখো। কে ইজ ইকুয়াল টু, সূত্র কি শিখছিলাম? হাফ আই ওমেগা স্কোয়ার। আই বের করবো, রাইট? সবই দেওয়া আছে অলমোস্ট। তাহলে আমি কে কে এর মতন থাকলো হাফ আই ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু কত? 1, ঠিক আছে? তাহলে আই ইজ ইকুয়াল টু 2k আসবে। আই ইজ ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া? 2k, 2k, ঠিক আছে? তাহলে এ নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে ফাইন। আচ্ছা, এরপরে চলে যাই সামনে। এটা কি বলছে দেখি। এখানে বলছে এম ভরের আর ব্যাসার্ধের একটি নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে। ফার্স্ট অফ অল, নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামকের সূত্র মুখস্থ রাখতে হবে। শুধু নিরেট সিলিন্ডার না, দণ্ডাকৃতির বস্তু, কেন্দ্রের সাপেক্ষে, কিনারার সাপেক্ষে, নিরেট সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার, নিরেট গোলক, ফাঁপা গোলক, এই যতগুলা কথা বলেন, বেলন আকৃতির বস্তু, এই সকল টার্মগুলার জড়তার ভ্রামকটা মুখস্থ রাখতে হবে। চক্রগতির ব্যাসার্ধ মুখস্থ রাখতে হবে কিনা, রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আমার মতন বের করবো। আমি চক্রগতির ব্যাসার্ধ এখনো পারি না, আমার যদি ধরো আমি পারি না, আমি বের করি। আমি কিভাবে বের করি সেটা দেখাই। আমার কাছে মাথায় আছে নিরেট সিলিন্ডার মানে কি? নিরেট সিলিন্ডার মানে হাফ এম আর স্কোয়ার, হাফ ইন্টু এম আর স্কোয়ার, এটা আমি জানি। আমরা চক্রগতির ব্যাসার্ধ যখন বের করবো কি করি? যাহাই
জড়তার ভ্রামক তাহা ইকুয়াল টু এম কে স্কোয়ার দিয়ে দিব, এই কেটাই আমার জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ হবে। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখন কেটাকে বের করব, এম এম কাটাকাটি কেটাকে যদি বের করতে চাই রুট হবে আর বাই রুট টু আসবে, মানে উভয় পক্ষে রুট করে দিলে আর বাই রুট টু, তার মানে আমার অ্যান্সার হবে বি নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত করে ফেলতে পারবো। এর পরেরটাতে চলে যাই, এটা কি বলছে দেখি। কোনো অক্ষ সাপেক্ষে একটি লৌহ নির্মিত বস্তুর চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কে এর ভ্যালু দেওয়া আছে, বলছে বস্তুটার ভর মানে ক্যাপিটাল এম দেওয়া আছে, হলে জড়তার ভ্রামক কত। তো আমার এখানে সরাসরি জড়তার ভ্রামক জানতেছে, জড়তার ভ্রামক ইজ ইকুয়াল টু ভর ইনটু চক্রগতির ব্যাসার্ধ দেওয়া থাকলে চক্রগতির ব্যাসার্ধ স্কয়ার। ভরের ভ্যালু কত? ভরের ভ্যালু হচ্ছে আমার 0.5, চক্রগতির ব্যাসার্ধ কত? 0.5 স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা 0.5 ইন্টু 0.25, বা তোমরা যদি এটা এই দশমিকে করতে অসুবিধা হয় লাইক মি, তাহলে তোমরা এরকম করবো 5/10, আর এটা হচ্ছে কি 5 স্কোয়ার বাই 10 স্কোয়ার। হ্যাঁ, তার মানে এটা 5/10 থাকলো, এটা 5 স্কোয়ার মানে 25/100, তাহলে 25 125 বাই 1000, তার মানে 0.125, তাহলে 0.125 এইটা হচ্ছে আমার কি কেজি মিটার স্কোয়ার। তাহলে আমার এইটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বি নাম্বার। ওকে, তাহলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা দেখি কি বলছে। এখানে বলছে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে ত্বরণ দেওয়া আছে কোনটা? কেন্দ্রমুখী ত্বরণ, এসি বলবো, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। পথের ব্যাসার্ধ আর জানতেছি, তাহলে আমরা এফসি কেন্দ্রমুখী বলের সূত্র জানি এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? এমটা খালি বাদ যাবে, শুধু ভি স্কোয়ার বাই আর থাকবে। ঠিক আছে, তোমার এখানে ভ্যালু কিন্তু মোটামুটি সব কিছু দেওয়া আছে। এটা 1 দেওয়া আছে থাকলো, ভি এর ভ্যালু 72 কিলোমিটার পার আওয়ার, 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত? 3600, তাহলে 0 0 0 0 চলে যাবে, 36 72 2 থাকবে, তার মানে এটা আসবে কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 20 স্কোয়ার ডিভাইড বাই আর, তাহলে আমার আর ইজ ইকুয়াল টু কত আসবে? 400 চলে আসবে, 20 স্কোয়ার মানে 400, তাহলে আমার অ্যান্সার হবে 400। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে যাই। 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার দীর্ঘ একটি সুতার একটি প্রান্তে বেঁধে 2 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। তাহলে আমি একটা বস্তু নিলাম, এই বস্তুটাকে একটা সুতার একটা প্রান্তে রেখে এটাকে ঘুরাইলাম, মানে এইভাবে ঘুরাইলাম। এই ঘুরানোর ফলে বলছে সুতার উপরে টান বল কত। এই টান বলটা কার সমান হয় বলো দেখি? টান বলটা কেন্দ্রমুখী বলের সরাসরি সমান হবে। টান বলটা কি হবে? কেন্দ্রমুখী বলের সমান হবে। তাই আমি বেসিক্যালি কেন্দ্রমুখী বল বের করলেই কাজ শেষ। হ্যাঁ, তাহলে কেন্দ্রমুখী বল কি? এম ভি স্কোয়ার বাই আর। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 2, আর আর এর ভ্যালু কত? 4। তাহলে 4 4 কাটা 5 থাকবে, 5 নিউটন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এটাও করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে চলে যাই। এখানে কি বলছে? একদল সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার পার আওয়ার বেগে 30 মিটার ব্যাসার্ধের, মানে ভি দেওয়া আছে আর আর দেওয়া আছে, একটা বৃত্তাকার পথে মোড় নিচ্ছে, তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে, মানে থিটা জানতেছে, ওই যে ব্যাংকিং এর প্রবলেমগুলো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন এখানে যখন হিসাব করব আমরা কি করতে পারি? tan থিটা, মানে থিটা বের করবো, তো তাই tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এই ফর্মুলাটা আমরা সবাই শিখছি, এই ফর্মুলাটাই তো ইউজ হবে, আর তো কোনো ফর্মুলা নাই। এই ফর্মুলাটাতে আমার থিটা লাগবে, তার মানে বাকি সব কিছু কোনো না কোনো ভাবে দেওয়া আছে। আচ্ছা, এবার আসি ভি। ভিটাকে আমরা 24 কিলোমিটার পার আওয়ার, তো 24 ইন্টু 1000 বাই কত? 3600। তাহলে আমরা এইখানে 0 0 0 0 কাটাকাটি করে ফেলতে পারি। 36 24 12 দিয়ে ভাগ দাও, তাহলে এটা 3 থাকবে, এটা 2 থাকবে, তাহলে 20/3 আসবে, এরকম কিছু আসবে, 20/3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই দিকে চলে আসো, এই দিকে চলে আসে এটাতে দাও 20/3 স্কোয়ার ডিভাইড বাই কত? আর এর ভ্যালু হচ্ছে 30, এটা হচ্ছে 9.8। ঠিক আছে, উপরে তাহলে কত আসতেছে? 400, 3 স্কোয়ার নিচে নিয়ে নিলাম 9, এটা 30, এটা 9.8। কেমন? এই পর্যন্ত আসছে। এখন বলো এখান থেকে অ্যান্সার কেমনে বের করবো? এখান থেকে ভাগ ক্যালকুলেটর ছাড়া হিসাবটা কেমনে করবো? এইগুলাই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, মেইনলি হিসাবটা করতে হবে এই যে এই জিনিসগুলোর, মানে
প্রবলেম সবাই পারবে, এই পর্যন্ত এসে জিএসটিতে আসা, কিন্তু জিএসটিতে এরপরে কিন্তু অনেকে পারবে না, সময়ও অনেক বেশি নিবে, পারলেও ওইটা কিভাবে সলভ করবে এটার জন্যই বারবার পরীক্ষা দেওয়া লাগে। ঠিক আছে, তাহলে শূন্য শূন্য কাটাকাটি চলে গেছে, 40 বাই এই জিনিসটা আছে। আমি কি বলছি তোমাদেরকে, এই 9.8 থাকলে এর মনে মনে কি ধরবা, 10 ধরবা, মনে মনে কি ধরবা, 10 ধরবা। তাহলে 40/10 দিলে আলটিমেটলি আসতো কত, ওপরে থাকতো 4, নিচে থাকতো কত, 27। ঠিক আছে, তাহলে উপরে 4 নিচে 27। তাহলে আমি এখন এই যে আমি বলছি যে সামনে একটা 1/10 দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিতে সমস্যা নাই, তো সমস্যা আছে? 40/27 তুমি চিন্তা করো, রাফ হিসাব করতে পারলেই হবে। হ্যাঁ, তাহলে একবার গেলে 27 আসবে, 13 থাকবে। ঠিক আছে, তারপরে দশমিক যে সামনে আগাইতে থাকবে, রাইট, দশমিক যে সামনে আরো আগাইতে থাকবে, সামনে আগাইতে থাকবে, দশমিক গেলে 130 আসবে। 27 130-এর মধ্যে কয়বার আছে, 4 20 80, 5 তো হবে না, না 5 20 100, 5 7 35, না 135, তাহলে 4 বার হবে, রাইট, তাহলে 4 বার আসবে, 4 বার আসলে কত, 108 মনে হয়, 4 20 80 আর 7 8 4 7 28, হ্যাঁ 108। তোমার আর করা লাগবে না, এই পর্যন্ত করলেই তুমি বুঝে গেছো এখানে 1.4 আছে, মানে এই অংশটা তোমাকে কি দিচ্ছে, 1.4 দিচ্ছে, আর এটা কি 1/10, তাহলে 0.14 এরকম কিছু আসবে, অ্যান্সার কি আসবে 0.14। তাহলে আমি এই পাশে পাইছি কি tan থিটা, বাম পাশে কি ছিল tan থিটা ইজ ইকুয়াল টু 0.14। এখন খেয়াল করো আমার অ্যান্সার কি সব অ্যাকুরেটলি মান নিছি না, আমি এখানে 9.8 এর জায়গায় 10 ধরছি। এখন এখানে খেয়াল রাখিও আমি কিন্তু এই 10টা কি ভগ্নাংশের ঘরে, ভগ্নাংশের ঘরে কম ছিল, এটা বাড়াই দিচ্ছে, ভগ্নাংশের ঘরে হরের ঘরে যদি কাউকে বাড়ায় ধরা হয় তাহলে কি ওভারঅল জিনিসটার মান কমে না বাড়ে, ওভারঅল জিনিসটার মান কমে যায়। তার মানে আমার এই অ্যান্সারটা যেটা আসছে এটা একটু কম অ্যান্সার আসছে। 9.8কে 10 ধরছি কিন্তু এটা তো হরের ঘরে ছিল, আমি এটার মাধ্যমে কি যে অ্যান্সারটা পেয়েছি এটা একটু কম ঘরে, তাহলে আমি খুঁজবো যখন এটার কাছাকাছি খুঁজবো, একটু বেশি খুঁজবো, তাহলে 1.4 এর একটু বেশি কি আছে, 0.15 আছে। ঠিক আছে, 0.14 এর চেয়ে একটু বেশি খুঁজবো, একটু বেশি কি আছে, 0.15 আছে, তাহলে 0.15ই আমার অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই এটাতে, সবাই এটা লিখে ফেলি। কি বলছে এখানে, একটি রাস্তা 25 মিটার ব্যাসার্ধের বাঁক নিচ্ছে, মানে আর দেওয়া আছে, ওই রাস্তাটি 5 মিটার চওড়া, ডি দেওয়া আছে, এর ভেতরের কিনারা বাহিরের কিনারা থেকে 0.4 মিটার উচ্চ, নর্মালি এটা এইচ দেওয়া আছে, সর্বোচ্চ কত বেগে ওই স্থানে নিরাপদে বাঁক নেওয়া যায়। আচ্ছা তোমাদেরকে প্রথমত ফিগারটা যদি দেখাই, ফিগারটা তোমরা অলরেডি পরিচিত, তারপর আমি একটু ছোট্ট করে আঁকতেছি। এই হচ্ছে ধরো রাস্তাটা, রাস্তার নর্মালি এইটা হচ্ছে কি থাকে, এটা হচ্ছে পিচ ঢালা অংশটা, এটা হচ্ছে ডি। হ্যাঁ, আচ্ছা এইটা কি, এইটা হচ্ছে এইচ, আর এইটা হচ্ছে কোনটা, কেমন? আচ্ছা, তো আমরা এখানে কি করতে চাই, আমরা এখানে ভি বের করতে চাই। আমার এখানে সূত্র ছিল কি, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এইটা একটা সূত্র ছিল। আর সূত্র ছিল কি ভাইয়া, আর সূত্র ছিল, সূত্র বলতে কি ত্রিভুজটা থেকে আরেকটা জিনিস আসে, সেটা কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কত আসে, এইচ বাই ডি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আচ্ছা তো এই দুইটা সূত্র আমার কাছে আছে। নর্মালি এই চ্যাপ্টারে তোমাদের জিএসটির জন্য স্পেশালি নোটিস হলো এটা, তোমাদের সাইন থিটা আর ট্যান থিটা, নর্মালি থিটা এমনই কম থাকবে যে এই দুইটাকে সমান ধরা যায়। আমরা একটা ছোট্টবেলায় কনসেপ্ট পড়ছি না যে ট্যান থিটাকে সাইন থিটার সমান বলা যায় কখন, যখন কি থিটা কম হয়, আর জিএসটির সময় এটা কম হবেই, কারণ জিএসটির সময় তোমার কি সাইন থিটা দিয়ে বের করে ওইটাকে বসানো, এই ইম্পসিবল টাস্ক তোমাদের দিবে না ক্যালকুলেটর ছাড়া জীবনও। তাহলে আমরা বেসিক্যালি কি ট্যান থিটা আর সাইন থিটার সমান, তাহলে যাহাই ভি স্কোয়ার বাই আর জি তাহাই এইচ বাই ডি, তাহলে আমার কনসেপ্টটা হলো ভি স্কোয়ার বাই আর জি যেই কথা, এইচ বাই ডি একই কথা। আমি এখন এই দুইটাকে সমান ধরতে পারছি শুধুমাত্র এই কথাটা সত্য হবার কারণে, এটা হবেই জিএসটির সময়, এটা হবেই। ঠিক আছে, তাহলে আমরা এখন ভি স্কোয়ারটা ছাড়া বাকি সবার মান বসাই দিব। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 25, জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু 9.8, বাট আমি বলছি হিসাবগুলো করার সময় 10 ধরলে সুবিধা, 10 ধরে ফেলো, একটু বাড়ায় ধরছো। হ্যাঁ, আমি একটু আগে 9.8 লিখি, তারপর এটার উপরে 10 লিখি, সো দ্যাট বোঝো যেন এটা ভাইয়া বাড়াই ধরছি। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এইটা লিখলাম। এবার এইচ বাই ডি, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 0.4, আর ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার এইখানে ভি স্কোয়ার থাকুক, ও পাশে চলে গেল 25, ও পাশে চলে গেল 10,
এ পাশে 0.4টাকে আমি লিখতে পারি 4/10, আর এখানে 1/5 ছিল, 1/5টাকে আলাদা করে লিখলাম 1/5। তাহলে 25 আর 5-এ 5 5 25 থাকলো 10, আর 10 কাটাকাটি চলে গেল। তাহলে আলটিমেটলি আসবে কত? 5 থাকতেছে, 4 থাকতেছে, রাইট, 20 থাকতেছে, আর তো কিছু না, রাইট। তাহলে অতএব v² = 20। তাহলে v বাইর করতে হবে, v = কত? √20। এইগুলোতে যারা প্যারা খাও, তোমার তো পুরোটা রুট করার দরকার নেই, তোমার রুটের পুরোটা অ্যান্সার বের করতে হবে না, তুমি জাস্ট আইডিয়া করতে পারলেই হবে। তুমি 20-এর কাকে কাকে রুট করলে 20-এর আশেপাশে হয়? তুমি 4² রুট করলে আসে 16, 5² রুট করলে আসে 25। তাহলে তোমার এটা না 16 না 25, তার মানে এটা মাঝখানে আছে। তাহলে তোমার এটাও কি মাঝখানে থাকবে, মানে এই জিনিসটা থাকবে কি 4 আর 5-এর মাঝখানে, 4 পয়েন্ট সামথিং থাকবে। তাহলে 4 পয়েন্ট সামথিং কি আছে? একমাত্র অ্যান্সার ও, তো এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। তাহলে শেষ আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ও শেষ। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় সবচেয়ে সোজা, বাকি সবগুলো অধ্যায়ের মধ্যে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় সবচেয়ে সোজা। আমি তোমাদের এটা থিওরিটিক্যাল ক্লাস নিছি, এটা তোমরা জাস্ট দেখলেই হবে। থিওরিটিক্যাল ক্লাসগুলো মেইনলি আজকে যা করাবো বলতে পারো রিপিটেশন, মানে এগুলো তোমাদের অলরেডি করা জিনিস। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত? 3.6 × 10⁶। ডিরেক্ট মুখস্থ রাখবা। এটা কিভাবে আছে? W = PT। পি এর ভ্যালু কিসে বসাইতে হবে? কিলোওয়াট, কিলোওয়াট, আর টি এর ভ্যালু কিসে বসাইতে হবে? 1 আওয়ার। তো 1 কিলোওয়াট কি? 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট, হ্যাঁ, বা 10⁻³ ওয়াট। 1 আওয়ার = কি? 60 × 60, মানে 3600, মানে কি 3600। তো এটার হিসাব করলে তুমি দেখবা কি 3.6 × 10⁶ আসে। এটা একদম মুখস্থ মতন থাকবে। ঠিক আছে, আরেকটা জিনিস, হর্স পাওয়ার কত? 1 হর্স পাওয়ার 746 ওয়াট। মানুষের ক্ষমতা কত? 100 ওয়াট। এগুলো ডাটা মুখস্থ থাকবে। আচ্ছা এরপরে চলে যাই সামনে। এটা কি বলছে? সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো, আবার বি থেকে এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো। বস্তুর উপরে কৃতকাজ কত? দেখে মনে হতে পারে একটা ম্যাথ দিছে, আসলে এটা ম্যাথ না, এটা মুখস্থ। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ কত? ঘুরাই ফিরে একটা লুপ চালাইলে কৃতকাজ হচ্ছে 0, ডিরেক্ট মুখস্থ। আচ্ছা এরপরে আসি, কোনটি অসংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল বল কি? ঘর্ষণ বল আর পানির ঘর্ষণ, মানে সান্দ্র বল আর কি। সো এইগুলা ডিরেক্ট মুখস্থ, দুইটাই আছে, ঘর্ষণ বা সান্দ্র। আচ্ছা এরপরে আসি, 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম, এই বল দ্বারা কৃতকাজ কেমন হবে? ঋণাত্মক। স্থূলকোণ দ্বারা কৃতকাজ, বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূলকোণ হয় তাহলে কৃতকাজ কি? ঋণাত্মক। এগুলো আমরা সব পড়ছি। আচ্ছা এরপরে ডিরেক্ট একটা ম্যাথ আসছে, ম্যাথে আসে পড়ি। কি বলছে? বলছে একটা এফ ভেক্টর দেওয়া আছে, একটা আর ভেক্টর দেওয়া আছে, বলছে এদের কাজের পরিমাণ কত? তার মানে W = কত? F ডট আর। তাহলে F ডট আর 6 আর 2, 6 × 2 = 12, -3 আর 2 -6, 2 আর -1, তার মানে -2। তাহলে 6 থেকে 12 থেকে 8 বিয়োগ গেল 4 থাকবে, রাইট, 4 জুল। তার মানে অ্যান্সার হচ্ছে 4। ওকে, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপরে সামনের দিকে আগাই। 500 গ্রাম ভরের একটি কণার উপর এত নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে অবস্থান হতে x = 2 অবস্থানে, 0 অবস্থান থেকে 2 অবস্থানে সরে আসছে। এই যে সরে আসলো, এই সরে আসার ফলে তোমার কাছে জানতে চাইছে কি কৃতকাজের মান কত। তাহলে এটা কি বল? পরিবর্তনশীল বল, কারণ রাশি দেওয়া আছে। পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে আমরা সূত্র শিখাইছিলাম না ক্লাসে, ইন্টিগ্রেশন অফ f dx, রাইট। তাহলে আমার 0 to 2 পর্যন্ত লিমিট পর্যন্ত এটা করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ f এর জায়গায় ভ্যালু বসে দিই 6x² বিয়োগ 4x dx, 0 to 2। এখন আমি ডিফারেন্সিয়েশন করব, 6 সামনে থাকবে, x² কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে ভাইয়া? x³/3 আসবে। সরি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে 0 to 2 বিয়োগ 4 সামনে আসবে, x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে ভাইয়া? x²/2 আসবে, 0 2। তাহলে এই 3 আর এই 2 কাটাকাটি, যে এখানে 2 থাকবে, এই 2 আর এই 2 কাটাকাটি, 4 কাটাকাটি, যে এখানে 2 থাকবে। তাহলে বেসিক্যালি এখানে 2 আসতেছে আর x³ মিন্স কত? আপার লিমিট একবার বসবে 2³ বিয়োগ লোয়ার লিমিট একবার বসবে 0³ ঠিক আছে। আচ্ছা এরপরে এখানে কি 2 আছে, এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে আপার লিমিট একবার বসবে 2² বিয়োগ লোয়ার লিমিট একবার বসবে 0²। তাহলে আমার আসতেছে কি? আসতেছে হচ্ছে 8 16, 16 থেকে 8 বাদ যাবে, 16 থেকে 8 বাদ গেলে 8ই থাকবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার। আচ্ছা এরপরে চলে যাই সামনের দিকে। কি বলছে? স্থির
স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো বস্তু একটি নির্দিষ্ট বলের ক্রিয়ায় 3 সেকেন্ড পরে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 5 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তাহলে এম দেওয়া আছে, আমার গতিশক্তি লাগবে হাফ এম ভি স্কোয়ার, মানে শেষ বেগটা বের করতে হবে 5 সেকেন্ড পরে। তো আমরা প্রথম ঘটনা মানে 3 সেকেন্ড পর্যন্ত 0 to 3 সেকেন্ড পর্যন্ত একটা ঘটনা দেওয়া আছে, 0 to 3 সেকেন্ডের ঘটনাতে আমরা ত্বরণটাকে বের করে ফেলি, তাহলে মনে হয় বেটার হবে। তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এই যে সূত্রটা আছে, এই সূত্রে আমি ভ্যালু যদি বসাই, ভ্যালু হচ্ছে কত? 6, 0, এ এর ভ্যালু বের করব, টি এর ভ্যালু হচ্ছে কত? 5। ঠিক আছে, টি এর ভ্যালু হচ্ছে কত? 3 সেকেন্ড প্রথমটাতে 3। তাহলে এ এর ভ্যালু আসছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গেল। একই কাজটা আমরা এবার করব কিসের জন্য? করব হচ্ছে 0 টু 5 সেকেন্ডের জন্য। 0 টু 5 সেকেন্ডের জন্য আবার ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন এখানে আমি 5 সেকেন্ড পরের বেগটা যদি বের করতে চাই, ভি 5 বললাম, ইউ এর ভ্যালু 0, এটা কত? 2, এটা হচ্ছে 5, তাহলে আমার আসতেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। সরি, এটা অ্যান্সার না, আমার তো গতিশক্তি বের করতে হবে। তাহলে ই কে বের করতে চাই, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এম এর ভ্যালু দেওয়া আছে হাফ ইন্টু 20 ইন্টু 10 স্কোয়ার। তাহলে 20, 10, এখানে একটা 10 থাকবে, তাহলে 10 কিউব আসবে, 10 কিউব জুল। তাহলে আমার কিলো জুলে চাইছে, কিলো জুলে কত? আবার 1000 দিয়ে ভাগ, মানে 10 কিউব দিয়ে ভাগ 1 কিলো জুল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে 1 কিলো জুল হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই। কি বলছে এখানে? বলছে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি? তাহলে ভরবেগ সমান মানে পি কনস্ট্যান্ট। তাহলে আমরা ই কে এর সাথে পি এর একটা রিলেশনশিপ শিখছি না, সেটা কি পি স্কয়ার বাই 2m। এখানে পি যদি ধ্রুবক হয়, পি ধ্রুবক হইলে আমরা এটাকে কি বলতে পারি? পি ধ্রুবক হলে ই কে এর সাথে এম এর রিলেশনশিপটা কি? ব্যস্তানুপাতিক। যার এম বেশি তার ই কে কম। তাহলে আমার যে ভারী সেটা কম, যেটা হালকা সেটা বেশি। তাহলে আমার যদি গতিশক্তি বেশি লাগে, তাহলে আমার এমন কাউকে লাগবে যার ভর কম বা হালকা। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাই সামনেরটাতে, দেখি এটা কি বলছে। বলছে একটি বস্তুর ভরবেগ 200% বৃদ্ধি করলে এর গতিশক্তি কেমন পরিবর্তন হবে? আচ্ছা, 200% কি করা হয়েছে না বৃদ্ধি করেছে? বৃদ্ধি করেছে। তাহলে আমার শেষ ভরবেগটা ইজ ইকুয়াল টু কত? আগের ভরবেগ প্লাস 200% অফ আগের ভরবেগ। P1 এর সামনে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, আর 200% মানে কি? 200/100 মানে 2 আর কি। হ্যাঁ, তার মানে বেসিক্যালি 3P1 আসবে। গেল। এখন আমি সূত্র জানি, ই কে এর সাথে পি এর সূত্র হচ্ছে পি স্কোয়ার বাই 2m। এখান থেকে আমি অনুপাত যদি দাঁড় করাই ফেলি, অনুপাত দাঁড় করাইলে কিভাবে দাঁড় করাই? ই কে 2 বাই ই কে 1 ইজ ইকুয়াল টু P2 বাই P1, কারণ যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এম লেখা লাগবে না কারণ একই বস্তু। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এখানে ভ্যালুগুলো বসাই দিই। P2 বাই P1, তো P2 বাই P1 এর ভ্যালু কত আসবে? এটা 3, এটা মানে বেসিক্যালি 3 আসবে আর কি। P1 কাটাকাটি 3 স্কয়ার মানে 9 আসবে আর কি এখানে হিসাব করে। তো 9 যদি চলে আসে, তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে গতিশক্তি কেমন পরিবর্তন হয়েছে। গতিশক্তি কত হয়েছে তা না, গতিশক্তি 9 গুণ হয়েছে, বাট পরিবর্তনটা লাগবে। পরিবর্তন কিভাবে বের করে ভাইয়া? শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি ডিভাইডেড বাই আদি গতিশক্তি, মানে আগে দিয়ে গতিশক্তির কত অংশ পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে আমার বেসিক্যালি এটা কি 9  ek2 ek1, মানে ek2 ইজ ইকুয়াল টু কত? ek1 এই পাশে নিয়ে নাও, ek2 ইজ ইকুয়াল টু 9 ek1, রাইট? 9 ek1 বিয়োগ ek1 ডিভাইডেড বাই ek1। ঠিক আছে? পরিবর্তন বাই আদি পরিমাণ, জাস্ট ভ্যালু বসাইছি। ek2 এর জায়গায় ek1 এর ভ্যালু, ek2 এর জায়গায় ek2 এর ভ্যালু বসাইছি, আর ek1 গুলো আগের মতন রাখছি। তাহলে আমার এখানে 8 আসছে হিসাবটা। তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি চলে যাই সামনেরটাতে। হ্যাং করছে। আচ্ছা, এরপরে সামনেরটাতে চলে যাই। আচ্ছা, এইটাতে আমরা চলে যাই। কি বলছে? 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? তাহলে আমার এখানে বিভব শক্তি যেটা 250 মিটার উপর থেকে পড়ার বিভব শক্তি, মানে ধরো সাপোজ এইখান থেকে পানি পড়তেছে, এই জায়গায় হাইটে পড়তেছে 250 মিটার হাইট। সো আমার এইখানের বিভব শক্তিটাই তো এখানে এসে কি গতিশক্তিতে কনভার্ট হবে, রাইট? সো এম জি এইচটা কার সমান? হাফ এম ভি স্কয়ার সমান। আমার ভি কে লাগবে, বাকি সব কাটাকাটি চলে যাবে। তো ভি ইজ ইকুয়াল টু, মানে হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু কত? √2 জি এইচ। তাহলে আমি ভ্যালুগুলো বসাই দিই।
টু এর ভ্যালু, জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালু কত 250 মিটার। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের হিসাবের সুবিধার্থে বলছি কি করবা, এটাকে 10 ধরবা মনে মনে, তাহলে 25 আর 2 এ 50, 5000 রুট ওভার 5000 হিসাব করো। তাই রুট ওভার 5000 এটার কিভাবে হইতে পারে, মানে লাইক তুমি 70 স্কোয়ার মানে 4900 কাছাকাছি না, তাহলে 70 স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49, তাহলে 70 স্কোয়ার মানে কি 4900, তার মানে এইটা 70 স্কোয়ারের একটু বেশি, মানে মানে 5000টা 70 স্কোয়ারের একটু বেশি, তার মানে রুট 5000 হচ্ছে 70-এর একটু বেশি, 70 দশমিক সামথিং। তো 70 দশমিক সামথিং, তো তো যেহেতু এখানে 70 একটা 80 অনেক বেশি, সো আমি 70 মানে ক্লোজেস্ট যেটা সেটাকে দেখাবো। ঠিক আছে, কেন এটা তুমি বলতে পারো ভাইয়া কেন উপরেরটাতে গেলেন না, কারণ আমি তো এখানে ভ্যালু তো আমার এটা অ্যাকুরেট আসবে না, 70 যেটা ধরছে এটা তো অ্যাকুরেট আসবে না। এটা কিভাবে আসছে, এটা হচ্ছে এই 10-এর 9.8-এর কারণে। ঠিক আছে, 9.8-এর 10 ধরার কারণে একটু এদিক সেদিক আসবে, সো আমি অ্যাডজাস্ট করে নেব ফাইনালি। ওকে, আচ্ছা এরপরে চলে যাই সামনে, এটা দেখি কি বলছে। বলছে 200 গ্রাম ভরের একটা বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে। তাহলে এটাও সহজ, এটা হচ্ছে আমার গতিশক্তিটা বের করতে বলছে। গতিশক্তিটা কি হবে, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ার যে বিভব শক্তিটা আছে সেই বিভব শক্তির সমান, ইপি এর সমান। ইপি মিনস এম জি এইচ এর সমান। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু হচ্ছে কত 200 গ্রাম মানে 0.2 কেজি। ঠিক আছে, 0.2 ইন্টু জি এর ভ্যালু কত 9.8, এইচ এর ভ্যালু কত 20। ঠিক আছে, তাহলে আমার এইটাকে আমি যদি হিসাব করি তাহলে 0.2 9.8 200, বা এভাবে দাও, এটা 10-এর মতন চিন্তা করলে, এটা দাও 2/10, এটা 10-এর মতন চিন্তা করো, এটা 20 আছে 20-এর মতন চিন্তা, তাহলে এই 10 চলে যাবে, তাহলে 20 দিয়ে 40 থাকবে। ঠিক আছে, 40 জুল, তাহলে 40 জুলের আশেপাশের অ্যান্সারটা হবে, 40 জুলের আশেপাশে এটা এখানে আছে 39.2, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, এটা গেল। এরপরে এই প্রবলেমটাতে চলে যাই, এখানে কি বলছে দেখি, এখানে বলছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে রিলেশনশিপটা কি, একটা সার্টেন হাইটে গতিশক্তির মানটা বিভব শক্তির মানের ডাবল হবে। আমি জানি না এটা কোথায়, ধরো এইটা হচ্ছে আমার ভূমি, এইখান থেকে বস্তুটা পড়তেছে, এই পড়ার মুহূর্তে এই হাইটে যখন সে আসছে, এইখানে এই ঘটনাটা ঘটছে। এটা কোথায় আছে, এটা আমি ধরে নিলাম ভূমি থেকে কত এক্স উচ্চতার উপরে আছে, এই জায়গাটাতে সে যখন আসে তখন এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা গতিশক্তির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তির ফর্মুলা কি 2 ইন্টু বিভব শক্তির গতিশক্তির মান বিভব শক্তির দ্বিগুণ হবে। হ্যাঁ ঠিক আছে, 2 ইন্টু এম জি এইচ। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা এখন হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এম কাটাকাটি ফেলাই দিই, তাহলে হাফ ভি স্কোয়ারটাকে একটু সুন্দর করে লেখা যায়। ভি স্কোয়ারটাকে কি করা যায়, দেখো ভি স্কোয়ারটাকে কি করা যায়, সে এই বস্তুটা এখান থেকে এখানে পড়ার সময় তো এই পয়েন্টে ভিটা অর্জন হয়েছে, রাইট। তাহলে এখান থেকে এখানে পড়ছে যে পুরাটা হাইট দেওয়া আছে, কিন্তু আমার কাছে কত দেওয়া আছে 30 দেওয়া আছে, তাহলে এই পর্যন্ত হাইটটা কত 30 মাইনাস এক্স, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এক্স বা 2as আর কি, 2as, এখানে ইউ স্কোয়ারের ভ্যালু 0, a এর ভ্যালু হচ্ছে g এর সমান, আর s এর ভ্যালু হচ্ছে কত 30 মাইনাস এক্স এর সমান। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এই জিনিসটাকে যদি এখানে নিয়ে আসি, হাফ ভি স্কোয়ার আছে থাকুক, সরি ভি স্কোয়ারের জায়গাটাতেই এটা বসাই দিব, ভি স্কোয়ারের জায়গাটাতেই এটা বসাই দিব, 2g 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি আছে 2gh। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেল, আচ্ছা এখানেই কাটাকাটি করে দিই, হ্যাঁ এই 2 আর এই 2 কাটাকাটি চলে গেছে, g ইন্টু 30 মাইনাস এক্স, এইচটাকেও আমরা কি বলতে পারি, যেই হাইটটাতে আছে বর্তমানে সে, সেই হাইটটার এইচটাই তো এক্স এর সমান, এইচটাই এক্স এর সমান। হ্যাঁ, তাহলে এখন এই জায়গাতে দেখো জি আছে, জিও কাটাকাটি চলে যাক, 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, এই জিনিসটা আছে 30 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 30, তাহলে x ইজ ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু 10, তাহলে অ্যান্সার হবে কি আমার 10 মিটার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, আচ্ছা এরপরে চলে যাই, এখানে এটা কি বলছে দেখি, এটা বুলেট সংক্রান্ত ম্যাথ, খুবই সহজ।
তোমাদের একটা শর্টকাট শিখেছিলাম আমি ক্লাসটাতে, মনে আছে কিনা, একটা শর্টকাট শিখেছিলাম। বুলেটের ম্যাথ আসলে শর্টকাটটা কি ছিল? গতিশক্তি, ধরো দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি বাই প্রথম ক্ষেত্রে গতিশক্তি ইজ ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে বেগ ডিভাইড বাই প্রথম ক্ষেত্রে বেগ। বেগগুলোর উপরে কি হবে? স্কোয়ার হবে, বা একবারে স্কোয়ার দিয়ে দাও। আর দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত বুলেট সংখ্যা, প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত বুলেট সংখ্যা। আমার এই ম্যাথে প্রথম ক্ষেত্রে কি v1 বেগে সে যখন গেছিল, v1 বেগে তার n1 ছিল 1, মানে একটাই বুলেট ভেদ করতে পারছে। এরকম 9টা ভেদ করতে চাই, মানে দ্বিতীয় ক্ষেত্রে আমি 9টা ভেদ করতে চাই, n2 এর ভ্যালু 9 দেওয়া আছে। বুলেটের বেগ কতটুকু করতে হবে? আমার গতিশক্তি নিয়ে কাজ নেই, শুধু এই অংশটা নিয়ে কাজ। হ্যাঁ, সো এই অংশটা নিয়ে যদি কাজ হয়, আমি এই পাশে v2 বাই v1 স্কোয়ার, আর এখানে কি আছে 9/1 রুট করে দিলে v2 বাই v1 ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে আমার v2 ইজ ইকুয়াল টু কত? 3v1। তাহলে আমার অ্যান্সার কত হবে? ডি নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছি, এটার অ্যান্সার হবে ডি নাম্বার। আচ্ছা, এরপরে চলে যাই এর পরের প্রবলেমটাতে। এটা কি বলছে? একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের একটা জিনিস, তার মানে এখানে টোটাল ভর কত? 68 প্লাস 12 মানে 70, 80 আসবে, 80 কেজি জিনিস সহ 19.6 সেকেন্ডে মই বেয়ে ছাদে উপরে উঠছে। ওই ব্যক্তি কত ওয়াট কৃত কাজ করছে? ঠিক আছে, তাহলে এইটা ধরো দালানটা, এটা ধরো দালানটা, এই ব্যক্তিটা এখান দিয়ে এভাবে যেয়ে উঠছে। তো আমরা এইখানে কি বের করতে চাই? আমরা বের করতে চাই ভাইয়া পাওয়ার। সরি, এই কালার না, আমরা বের করতে চাই কি? পাওয়ার। তো পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি W/T বা mgh, বা ওঠার ক্ষেত্রে mgh/T। তো আমি এই ডান পাশের ভ্যালুগুলো বসাইতে পারলেই হলো। আমার এখানে এই m এর ভ্যালু হচ্ছে 80, g এর ভ্যালু হচ্ছে কত? 9.8, আর h এর ভ্যালু হচ্ছে আমার এই হাইটটা নিতে হবে। কেমন? এই হাইটটা, এই হাইটটা কি আমরা বের করতে পারবো? পারবো। আমার এখানে 30 ডিগ্রি দেওয়া আছে এটা, আর এই ডিসটেন্সটা দেওয়া আছে 10 মিটার। তাহলে এটা কি? h ইজ ইকুয়াল টু কি? 10 sin 30 না? 10 sin 30, তাই না? এই যে sin 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে h/10, ওইভাবে h ইজ ইকুয়াল টু 10 sin 30। তো 10 sin 30 ভ্যালু কত? 5 আসবে। তাই sin 30 ভ্যালু যেহেতু হাফ, তাই এটা 5 আসলো। তারপর টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে আমার 19.6। তাহলে 19.6 9.8 কাটাকাটি এখানে 2 থাকবে, তাহলে 2 আর 80 কাটাকাটি গেলে এখানে 40 থাকবে। তাহলে 40 আর 5 হচ্ছে 200 ওয়াট। এটা মনে হয় ক্লাসেও করাইছিলাম তোমাদের, ঠিক আছে? তাহলে 200 ওয়াট আমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাই এখানে। এটা কি বলছে? এটা বলছে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য পাম্পের ক্ষমতা কত? ফার্স্ট অফ অল 10 লিটার পানি মানে কয় কেজি পানি? m ইজ ইকুয়াল টু কত? 10 কেজি। এটা ডিরেক্ট মনে রাখতে হবে। প্রতি লিটার পানির ওজন প্রতি কেজি। 1 লিটার পানির ওজন কি 1 কেজি, ঠিক আছে? বা এটা যদি ভাঙায় কেউ করতে চাও, তাহলে 10 লিটারে মিটার কিউবে নিবা 10⁻³ দিয়ে গুণ দিয়ে, আর m ইকুয়াল টু ρv সূত্র ইউজ করবা। রো এর জায়গায়ও 10,000 10⁻³ বসাবা, ভি এর জায়গায় ভলিউম মিটার কিউবে বসাবো, মানে 10 × 10⁻³ তো 10⁻³ চলে যায়, 10 থাকবে। আমি মনে করি ডিরেক্ট মুখস্থ রেখে ফেলবা, লিটার আর কেজি সেম টু মানে সমান আসবে আর কি মান, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানেও পি বের করতে চাই। পি ইজ ইকুয়াল টু কি? mgh/t। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 10, g এর ভ্যালু কত? 9.8, h এর ভ্যালু কত? 10 মিটার উপরে তুলবো, টাইমের ভ্যালু কত? 1 সেকেন্ড। তাহলে আমার এখানে আসতেছে কত? 980 ওয়াট, ঠিক আছে? তাহলে এইটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে যাই এখানে। এটা কি বলছে? 100 কেজি ভরের একটি বস্তুকে ট্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে উপরে তুলব। ভি দেওয়া আছে, এম দেওয়া আছে, আর ওয়াটটা জানতেছি। তাহলে আমরা পি এর আরেকটা খুবই পপুলার ফর্মুলা, যেটা অনেক আসে জিএসটি এক্সামগুলোতে, এফ ভি, মানে জিএসটি মানে কি এই টাইপের এক্সামগুলোতে। তো এফ ভি এইটা বলের মান ইন্টু বেগের মান দিলেও ক্ষমতার মান চলে আসে। এফ তো সরাসরি দেওয়া নাই, বাট এফ ইজ ইকুয়াল টু এমজি আমরা দিতে পারি, কারণ এমজি মানে এম পরিমাণ ভর তোলা হচ্ছে উপরে। এমজিভি, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 100, জি এর ভ্যালু কত? 9.8, আর ভি এর ভ্যালু 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 10 × 10⁻²। কেন 10⁻² দিলাম? এটা হচ্ছে ওই যে সেন্টিমিটারটাকে মিটারে নেওয়ার জন্য। তাহলে সেন্টিমিটারটাকে মিটারে যদি নিয়ে নেই, তাহলে 10⁻² আর 10 100 কাটাকাটি যাবে, মানে 10⁻² মানে কি 1/100, 100 কাটাকাটি যাবে, তাহলে 980 থাকবে। সরি, 980 মানে 98 থাকবে। 9.8 × 10 তো 98 থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ফাইন। এটা আমাদের লাস্ট প্রবলেম, এটা করলেই আমাদের শেষ ইনশাল্লাহ। তো এখানে কি বলছে? বলছে
200 ওয়াট ক্ষমতা সম্পন্ন আমার কাছে পাওয়ার দেওয়া আছে। এটা কি পাওয়ার? ইনপুট পাওয়ার। নর্মালি যে পাওয়ারটা লেখা থাকে গায়ে মেশিনের, এটা কি ইনপুট পাওয়ার। 37.2% কর্মদক্ষতা বিশিষ্ট এটা দেওয়া আছে। একটি মোটর কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলছে। তোমার কাছে কৃত কাজ বের করতে বলছে, আউটপুট কাজটা। তো আমরা যদি আউটপুট কাজটা বের করতে চাইলে আমার আউটপুট ক্ষমতাটা লাগবে ইন্টু টাইম দিয়ে গুণ দিতে হবে। তো আমি আউটপুট ক্ষমতাটা বের করতে পারবো কিনা? ইয়েস, বের করতে পারবো হয়তো। এটা ইজ ইকুয়াল টু আমি কত জানি? পি আউট ডিভাইড বাই পি ইন। তো এটার ভ্যালু কত? 37.2, তার মানে 0.372। দেখে 100 দিয়ে ভাগ দিয়ে যেটা, সেটাই হচ্ছে আমার ইটার দশমিক মান। ইজ ইকুয়াল টু পাওয়ার আউটপুট বাই কি? পাওয়ার ইনপুট। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই জায়গা থেকে পাওয়ার আউটপুটটার এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠাই দিই। পাওয়ার আউটপুট আসলে কত? 0.372 ইন্টু পাওয়ার ইনপুটের ভ্যালু তো দেওয়াই আছে 200 ওয়াট, 200 ওয়াট বসলো। এখন আমি এই জায়গায় ভ্যালুগুলো নিয়ে যাই, 0.372 ইন্টু 200, আর প্রতি সেকেন্ডে ক্ষমতা বের করছে, তাহলে 1 আর কি। এখন 200 মানে কি 100 ইন্টু 2 আর কি, 100 দিয়ে গুণ দিলে এটা কত আসবে? 37.2, 37.2 ইন্টু 2, তাহলে 35 দুগুণে 70, 37 হচ্ছে 74, তাহলে 74.4 আসবে। 74.4 জুল, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে আমরা আজকে যেভাবে ম্যাথগুলো করার চেষ্টা, আজকে কিন্তু 1 ঘন্টা 41 মিনিটে আমরা 67টা এমসিকিউ সলভ করছি। এই যে এই ক্লাস জুড়ে এর মাঝখানে অনেকগুলো কথা বলছি, বাট 67টা সলভ হয়েছে। মানে 100 মিনিটে 67টা সলভ বলে বলে করছি। তোমরা যদি নিজেরা করো, এটা আমি আশাবাদী তোমরা এই 67টা এমসিকিউ করতে তোমাদের 50 মিনিটের বেশি লাগা উচিত না, বড় জোর 55 মিনিট লাগতে পারে। সো এই গতিতেই তোমরা করবা, ঠিক আছে? আর মাথায় ক্যালকুলেশন করার চেষ্টা করবা। আবার লাস্টে যে অনেকে এই পর্যন্ত পারি, পরেরটা পাইরে ফেলবো, এটা করা যাবে না। মানে এই পর্যন্ত আচ্ছা সূত্র এটা বুঝছি, বোঝার পার্টটা দিয়ে কাজ নাই। জিএসটি এক্সামে বোঝার পরের পার্টটা দিয়ে মেইনলি কাজ। সবাই বুঝে, সবাই এই পর্যন্ত পারে। এখান থেকে এই পর্যন্ত করার সময় হাতে না করলে অনেক ক্ষেত্রে পারে না। দুইটা স্কিলই লাগবে, মাথায় করার স্কিলও লাগবে, অনেকগুলো লাইন না লিখে পরের লাইনগুলো কি হবে সেটা জানা, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যালকুলেশনগুলো পরের লাইনগুলো কেমন হবে সেটা। ক্যালকুলেশনগুলো লিখে লিখেই করতে হবে, জানা না, তুমি মাথায় হিসাব করতে পারতে হবে। লাইক ধরো তুমি চ্যালেঞ্জ নিবা যে এই লেখাটা আমি লিখবো না, না লিখে আমি এই অ্যান্সারটা আনবো, পারি কিনা, মাথায় করতে পারি কিনা। এইটা যদি করতে পারো তাহলে তোমার এটা জিএসটির জন্য খুবই কার্যকরী একটা স্কিল হবে। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে, অ্যান্ড ইনশাল্লাহ জিএসটি পরীক্ষায় ভালো করে দিয়ে আসো। সামনে আমার সাথে তোমাদের আর কোনো ক্লাস থাকতেছে না, একবারে হয়তো আল্লাহ বাঁচায় রাখলে সবার সাথে সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে। এর মধ্যে আর কিছু কিন্তু তোমাদের সাথে আমার সাক্ষাৎ নাই ইনশাল্লাহ। যেন সামনে ওই দেখাটা করতে পারি, দুইজন তোমরা আমাদের সাথে দেখাটা করতে পারো, ওইভাবেই প্রস্তুতি নাও। ঠিক আছে? আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।